হ্যালো। এইভাবে হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না এটা একটু কমেন্টে জানিয়ে দিবে। আমরা শীঘ্রই ক্লাসের দিকে যাব। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সবাই একটু কমেন্টে জানাবে। আপনি কিছু বলা যাবে না। আসসালামু আলাইকুম। তোমরা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না এটা একটু কমেন্টে জানিয়ে দিবে। আমরা শীঘ্রই ক্লাসের দিকে যাব। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কি না সবাই একটু কমেন্টে জানাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তোমরা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না এটা একটু কমেন্টে জানিয়ে দিবে। আমরা শীঘ্রই ক্লাসের দিকে যাব। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কি না সবাই একটু কমেন্ট জানাবে। ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যায়? একটু আপডেট দিও তো। হ্যালো।
কমেন্ট করে না হ্যালো তো যাই কমেন্ট করে না হ্যালো শুরু করা হ্যাঁ কে আছে যাওয়ার সময় তোমাকে ইশারা দিয়ে বলতেছি যাবো হ্যালো আচ্ছা ক্লিয়ার ভাই ঠিক আছে সবাই সবাইকে মেনশন করে দিতে বলবো আচ্ছা। হ্যাঁ সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, পারলে শেয়ার দিয়ে দিও আর কি। ক্লাস একবার শুরু হয়ে গেলে আসলে আবার ব্যাককে যাওয়া বা হচ্ছে এই ক্লাসটা তো একেবারে সিরিয়ালি মানে হচ্ছে স্লাইডগুলো সিরিয়ালি সাজানো, তো একবার যদি মিস হয়ে যায় 2-3টা স্লাইড বা 1-2টা স্লাইড তাহলে কিন্তু ক্লাস ধরা মানে একটু প্যারা হয়ে যাবে বা হচ্ছে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তাই সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো আর নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও। আচ্ছা, আর 2 মিনিট পরেই শুরু করবো আমরা। ভাইয়া কমেন্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। আর বেশিক্ষণ ওয়েট করলে অনেক টাইম লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব তোমরা সবাই দেখতেই পারতেছো, আমি নাম উপরে লেখা আছে যে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করব, রিবস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে রিবস নিয়ে আলোচনা করব এখন। আমরা তোমরা অলরেডি তোমরা যে ভাইয়ার স্টারনাম ক্লাসটা করছিলা, ঠিক আছে। তো ভাইয়ার স্টারনাম ক্লাসে মেইনলি আমরা দেখছিলাম যে ভাইয়ার রিবস নিয়ে কথা বলছিল, বা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার এটা যে কোস্টাল আমাদের যে মানে আমাদের যে কোস্টাল কোর আছে বা হচ্ছে কোস্টাল এরিয়া আছে আমাদের বডির, মেইনলি তোমার থোরাসিক এরিয়া। এখানে হচ্ছে তোমার একটা যে থোরাসিক এরিয়া যে থোরাসিক রিজিয়নটা আছে এটা টোটাল কোস্টাল কোর বলা হয় থাকে, ঠিক আছে। তো মেইনলি এই যে থোরাসিক রিজিয়নটা আছে আমাদের, থোরাসিক রিজিয়নটা কি তোমার চারপাশ দিয়ে কভার করা, ঠিক আছে। কারণ কি আমাদের ভিতরে যে লাংস করা মানে আমাদের ভিতরে তো লাংস আছে, ঠিক আছে। এখন লাংস একটা ভিসেরা, তো আমরা জানি কি যে তোমার বোনসের আমরা 9-10 পড়ছিলাম যে বোনসের একটা মেইন কাজ হচ্ছে কি ভিসেরাগুলোকে প্রোটেক্ট করা বা ভিসেরাকে প্রোটেকশন দেওয়া। তো এর মধ্যে আমাদের যে কোস্টাল কার্টিলেজগুলো আছে বলো, রিবস আছে, স্টারনাম আছে, পিছন দিকে আমাদের আমরা জানি কি পোস্টেরিয়রলি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এগুলো তো ভায়া পড়াইছি ফাহাদ ভাই। তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি আমরা জানি কি যে থোরাসিক ভার্টিব্রা আছে, ঠিক আছে। আর অ্যান্টেরিয়রলি আমাদের কি আছে স্টারনাম, আর ল্যাটারালি আছে কি আমাদের রিবস, ঠিক আছে। তো অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র দিকে ওরা এক্সটেন্ড করা থাকে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের লাংসগুলো চারপাশ থেকে কি করে প্রোটেক্টেড থাকে। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই লাংসের উপরের অংশ তাহলে কিভাবে প্রোটেক্টেড থাকবে, উপরের অংশটা খোলা থাকতে পারে। আসলে উপর অংশ খোলা না, তোমার যে উপর অংশটা আছে ওখানেও একটা কি ফাঁসা থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা কি ফাইব্রাস তোমার টিস্যু, ঠিক আছে।
তো এটা হচ্ছে মেনলি সিপসন্স ফাসা নামে পরিচিত, সিপসন্স ফাসা। তো এটা আমরা পড়বো, এটা ফার্স্ট রিবের সাথে মেনলি অ্যাটাচড হয়ে থাকে। তো এটা হচ্ছে তোমার লাংসের অ্যাপেক্সকে কি করে, প্রোটেকশন দেয়, ঠিক আছে। লাংসের অ্যাপেক্স, বেজ, আর বেজে যে আছে, বেজে এমনও কি থাকে, তোমার ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম দিয়ে থোরাসিক এরিয়াটা আমাদের অ্যাবডোমিনাল এরিয়া থেকে কি করা, তোমার সেপারেট করা থাকে, ঠিক আছে। তো আসো এখানে আমরা রিবসের কথা বলি। রিবসের ফার্স্ট অফ অল কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তোমাদের ফার্স্ট স্লাইডে লেখা আছে, ঠিক আছে। তো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কার্ভড, যেটা হচ্ছে আমি প্রথমেই বলছি শুরুতেই বলছিলাম যে অ্যান্টিরিয়র থেকে পোস্টেরিয়র ওরা কি মানে এক্সটেন্ড করা থাকে। তো এক্সটেন্ড করার জন্য ওদের অবশ্যই কি কার্ভড হওয়া লাগবে, কারণ আমাদের থোরাসিক রিজিয়নে যে লাংসটা আছে ওটা তো অবশ্যই একটা, তোমার যে অর্গানটা আছে অর্গানটা দেখতেই পারছো যে ওদের কি যে তোমার লাং যে একটা স্মুথ অর্গান, এটার জন্য ওদেরকে কভার করার জন্য কি একদম তোমার থোরাসিক ভার্টিব্রাতে একটা অ্যাটাচমেন্ট থাকে আর স্টার্নামে একটা অ্যাটাচমেন্ট থাকে, তাহলে অবশ্যই কি কার্ভ করে আসতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইলাঙ্গেটেড অবশ্যই, এবং হচ্ছে ফ্ল্যাট বোন, ঠিক আছে। তো আমরা ফ্ল্যাট বোন, এটা তো ভাই বলছিল। এরপর হচ্ছে ফর্মস দ্য মোস্ট পোর্শন অফ দি থোরাসিক কেজ। থোরাসিক কেজের মোস্ট পোর্শনই কি রিবস থাকে, কারণ আমরা জানি স্টার্নাম শুধু অ্যান্টেরিয়র পোর্শনে থাকে আর থোরাসিক ভার্টিব্রা পোস্টেরিয়র পোর্শনে থাকে। ল্যাটারাল পোর্শন পুরো এরিয়া জুড়ে কি থাকে, রিবস থাকে, ঠিক আছে। 12 পেয়ার্স অফ কি রিবস, মানে হচ্ছে 12 পেয়ার কি, 12 পেয়ার হচ্ছে তোমার 24টা টোটাল রিবস থাকে। আর মেইনলি এখানে একটা জিনিস খেয়াল করবা, অনেক সময় কোশ্চেনে থাকে, যখন কোশ্চেন আসে এখানে কোশ্চেনের মধ্যে 12 মানে হাউ মাচ পেয়ার্স এর কথা বলছে না, কয়টার কথা বলছে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। পেয়ার বললে 12 দাগাবা, আর যদি বলে কয়টা তাহলে হচ্ছে তোমার 24টা দাগাবা। মোস্ট পোর্শন হচ্ছে আদার পোর্শন ফর্ম বাই, অলরেডি তোমাদেরকে বলে দিছি যে থোরাসিক ভার্টিব্রা ইন দ্য পোস্টেরিয়র পার্ট, তারপর স্টার্নাম হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, আর কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে। কোস্টাল কার্টিলেজের কথাও কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে। কোস্টাল কার্টিলেজ মেনলি কি করে, আমি দেখছিলাম ফাহাদ ভাই পড়াইছিল যে স্টার্নামের সাথে মেনলি যে রিবসগুলো অ্যাটাচড হয়, এগুলো হচ্ছে কিসের মাধ্যমে হয়, একটা কোস্টাল কার্টিলেজের মাধ্যমে হয়, ঠিক আছে। কোস্টাল কার্টিলেজ হচ্ছে কি করে, এই যে স্টার্নাম আর রিবসের মধ্যে যে অ্যাটাচমেন্টটা হচ্ছে, এই অ্যাটাচমেন্টটা যাতে মানে কি কোনো ফ্রিকশনলেস থাকে, ঠিক আছে, বা অ্যাটাচমেন্টের মুভমেন্ট যাতে, আমাদের রিবস কিন্তু মুভ করে, ঠিক আছে। কি জন্য মুভ করে, আমাদের যে এই যে তোমার রেসপিরেটরি মুভমেন্ট, ঠিক আছে, রেসপিরেটরি মুভমেন্ট মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস নেই, প্রশ্বাস ছাড়ি, তারপর হচ্ছে তোমার শ্বাস ছাড়ি, এগুলোর জন্য আমাদের যে তোমার মানে থোরাক্সটা আছে এটা কিন্তু এক্সপ্যান্ড হয় আবার কন্ট্রাক্ট হয়। এই যে এক্সপেনশন কন্ট্রাকশন এগুলো কিন্তু তোমার রিবসের মধ্যে রিবসও হয়। রিবস কিভাবে হয়, ইন্টারকোস্টাল মাসল যেগুলো আছে, এই ইন্টারকোস্টাল মাসলের মাধ্যমে রিবসগুলো কিন্তু আলটিমেটলি কি হয়, এক্সপেনশন হয় আবার কন্ট্রাকশন হয়, ঠিক আছে। তো মেইনলি ইন্টারকোস্টাল মাসল সম্পর্কে আমরা সামনে পড়বো, আপাতত জেনে রাখো ইন্টারকোস্টাল মাসলগুলো কি করে, যখন কন্ট্রাক্ট করে তখন আলটিমেটলি আমাদের যে থোরাক্স রিজিয়নটা আছে এটা কি হয়, এক্সপ্যান্ড হয়। আমরা এজন্য তখন কি ভিতরে একটা কি তৈরি হবে, দেখো থোরাক্সটা যখন এক্সপ্যান্ড হবে তোমার বাইরে তো অনেক এয়ার আছে, ঠিক আছে, অক্সিজেন আছে, তাহলে বাইরেটাকে আমরা পজিটিভ প্রেশার ধরবো আর ভিতরে কি তৈরি হবে, একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে, যার কারণে কি হবে, তোমার এয়ারটা আমাদের ইনহেলড হবে, ঠিক আছে। আবার যখন কি হবে, ইন্টারকোস্টাল মাসলগুলো আমাদের রিল্যাক্স হয়ে যাবে, তখন কি হবে, রিবসগুলো আবার নিজের জায়গায় চলে যাবে এবং আলটিমেটলি আমাদের ভিতর থেকে যে এয়ারগুলো আছে ওগুলো কি হয়ে যাবে, বের হয়ে যাবে, এটাকে বলা হয় এক্সহেল, ঠিক আছে। আচ্ছা, তো এই কোস্টাল কার্টিলেজগুলো এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে যাতে ফ্রিকশন না হয় এবং এই মুভমেন্টগুলো যাতে স্মুথ হয়, এটার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোস্টাল কার্টিলেজগুলো। আর অ্যান্টেরিয়রলি টার্মিনেটিং কিন্তু কোস্টাল কার্টিলেজ বলছি অলরেডি, এবং হাইলি ইলাস্টিক, ঠিক আছে। অবশ্যই এরা কি হতে হবে, ইলাস্টিক হতে হবে, নাহলে কিন্তু এদের যে মুভমেন্টগুলো আছে বা রেসপিরেটরি মুভমেন্টগুলো আমাদের জন্য কি অনেক কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। আর রিমার্কেবলি লো ওয়েট, ঠিক আছে, তাহলে এদের এদের যে ওয়েটগুলো আছে এটা কিন্তু খুবই মানে একেবারে রিমার্কেবলি লো ওয়েট, মানে হচ্ছে অনেক খুবই কম, ঠিক আছে, মানে একেবারে যে ওয়েটটা আছে খুবই কম। আচ্ছা, সাউন্ড বাড়াইতে বলতেছে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও রিফাত ভাই, ওই সাউন্ডটা বাড়াইতে বলছি। সাউন্ড কি কম আসতেছে নাকি, কি বলতেছে, ওই যে একজন বললো। কি অদ্ভুত কথা বলতে না আমাদের। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা সাউন্ড দেখতেছি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে রিমার্কেবলি লো ওয়েট, ঠিক আছে। তো এখন দেখো তোমাদের জন্য আমি রিবস একটা আনছি, টিপিক্যাল রিবস। তো আচ্ছা, এই দেখো এটা হচ্ছে তোমার কি একটা টিপিক্যাল রিব, ঠিক আছে। এখন এটাকে আমি টিপিক্যাল কেন বলতেছি এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো এটা হচ্ছে তোমার টিপিক্যাল রিব। এখন দেখো এখানে তোমার মেনলি যে টিপিক্যাল রিবটা আছে, এই টিপিক্যাল রিবের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু খুবই হালকা, ঠিক আছে, একেবারে লো ওয়েট এবং ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড কিন্তু ক্লিয়ার আছে, তোমরা একটু সাউন্ডটা বাড়ায় নাও অথবা একটু জাস্ট মাইক অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, তো এখন যেটা তোমাদেরকে বলতেছিলাম যে হচ্ছে এটা তোমার কি যে লো ওয়েট এবং হচ্ছে রিবগুলা তোমার মানে খুবই হালকা আর কি, লো ওয়েট, এবং তোমরা দেখতেই পারতেছো এটা কিন্তু দেখো এটা কিন্তু কার্ভ, ঠিক আছে, এটা কিন্তু কার্ভ, যেটা বললাম এই যে অ্যান্টেরিয়র এন্ড থেকে পোস্টেরিয়র এন্ড পর্যন্ত, বা বলতে পারো যে পোস্টেরিয়র এন্ড থেকে অ্যান্টেরিয়র এন্ড পর্যন্ত এটা কিন্তু কি থাকে, কার্ভ থাকে অনেক বেশি, ঠিক আছে, কার্ভ থাকে। আর কি বললাম যে এটা হচ্ছে ফ্ল্যাট বোন, দেখো এটা কিন্তু একেবারে ফ্ল্যাট বোন, ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাট বোন। তো এই হচ্ছে তোমার রিবসের ক্যারেক্টারিস্টিক্স, টিপিক্যাল রিবসের ক্যারেক্টারিস্টিক্স। এটা আসলে সব রিবসেরই ক্যারেক্টারিস্টিক্স থাকে, তবে সামনে অ্যাটিপিক্যাল যখন একটা দেখাবো তখন বুঝতে পারবো যে অ্যাটিপিক্যাল আর টিপিক্যালের মধ্যে আসলে পার্থক্যটা কি। আচ্ছা, ইলংগেটেড কি জিনিস? ইলংগেটেড হচ্ছে কি, মানে এরা যে এক্সটেন্ডেড থাকে, মানে লম্বাভাবে এক্সটেন্ডেড থাকে, ঠিক আছে, একটা এক্সিস বরাবর যে এক্সটেন্ডেড আছে, এই জন্য এদেরকে কি বলা হয়, ইলংগেটেড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কোর অফ স্পঞ্জি বোন প্রেজেন্ট কভার্ড এক্সটার্নালি বাই দি শেল অফ কম্প্যাক্ট বোন। আচ্ছা, কম্প্যাক্ট আর স্পঞ্জি বোনের এখানে কি বলছে, এখানে হচ্ছে মেইনলি বোঝানো হয়েছে কোর অফ স্পঞ্জি বোন, অর্থাৎ এদের মাঝে যে কোরটা আছে, ঠিক আছে, কোর মানে কি বুঝাইছে, কোর হচ্ছে সেন্ট্রাল পার্ট, অর্থাৎ বোনসের ভিতরে যে পার্টটা আছে আর বাইরে যে পার্টটা আছে, মনে রাখবা, একটা হচ্ছে কি কোর আর একটা হচ্ছে আউটার শেল। তো এই বোনসের যে কোরটা আছে ওটা কি দিয়ে গঠিত, তোমার কম্প্যাক্ট বোন, স্পঞ্জি বোন দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে কোরটা কি দিয়ে গঠিত, স্পঞ্জি বোন দিয়ে, আর আউটার শেল যেটা আছে বাইরে দিয়ে কভার থাকে কি বোন দিয়ে, তোমার হচ্ছে কম্প্যাক্ট বোন দিয়ে। এখন কথা হচ্ছে এই যে কম্প্যাক্ট আর স্পঞ্জি এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি, এগুলো আসলে জেনারেটিভ অ্যানাটমি পড়তে গেলে তোমরা বুঝতে পারবা। তো আমি একটু ছোট করে বলে দিই যে তোমার স্পঞ্জি বোন যেটা আছে, তোমার স্পঞ্জি বোন, এই স্পঞ্জি বোন নামে কিন্তু বুঝতে পারতেছো, স্পঞ্জি মানে কি তোমার এটা সফট বোন, ঠিক আছে, এবং এখানে কিন্তু অনেক বেশি কি থাকবে, স্পেসেস থাকবে, ঠিক আছে। আর এখানে যে স্পেসেস গুলো থাকবে এগুলোর মধ্যে নর্মালি রেড আর ইয়েলো বোন মেরো দিয়ে কি থাকবে, ফিল্ড আপ থাকবে। আর কম্প্যাক্ট বোন যেগুলো আছে তোমার, কম্প্যাক্ট বোন, এই কম্প্যাক্ট বোনের ক্ষেত্রে তোমার পার্থক্যটা হচ্ছে, কম্প্যাক্ট বোনের ক্ষেত্রে তোমার মেইনলি এই বোনগুলো অনেক বেশি কি হবে, হার্ড হবে, নামেই বুঝতে পারতেছো কম্প্যাক্ট বোন। আর এগুলা এক ধরনের ইউনিট বা সিস্টেম দিয়ে গঠিত, সেই ইউনিটগুলোর নামটা তোমরা পারলে একটু লিখে রাখতে পারো, সেটার নাম হচ্ছে তোমার কি অস্টিয়ন বলে, ঠিক আছে, অস্টিয়ন, বা এই যে অস্টিয়ন বা ইউনিটটা আছে এটা আলাদা নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম, ঠিক আছে, কি হ্যাভার্সিয়ান সিস্টেম। আচ্ছা, তোমাদেরকে একটা স্লাইডে দেখাই যে এই অস্টিয়ন যেটা আছে, এই অস্টিয়নটার নাম হচ্ছে কি হ্যাভার্সিয়ান সিস্টেম, ঠিক আছে, হ্যাভার্সিয়ান সিস্টেম। তো হ্যাভার্সিয়ান সিস্টেম নিয়ে তোমরা অবশ্যই পড়বা সামনে, আপাতত একটু জেনে রাখো যে এদের যে ইউনিটটা আছে, ইউনিট অফ কম্প্যাক্ট বোন, এদেরকে বলা হয় অস্টিয়ন বা হ্যাভার্সিয়ান সিস্টেম। আর ইউনিট অফ স্পঞ্জি বোনকে কি বলা হয়, তোমার ট্র্যাবিকুলেই, ঠিক আছে, কি বলা হয়, ট্র্যাবিকুলেই, ট্র্যাবিকুলেই, এই পার্থক্য। আর স্পঞ্জি বোনের মধ্যে স্পেসেস থাকবে, আর যে তোমার অস্টিয়ন বা হ্যাভার্সিয়ান সিস্টেম এগুলো হচ্ছে তোমার দেখা যাবে যে অনেকগুলো ডাক্ট, তারপর যে তোমার ভেসেলস, তারপর যে তোমার সেলস, অস্টিওসাইটস, এগুলো দিয়ে অনেক বেশি পরিমাণ কি থাকবে, কম্প্যাক্ট থাকবে, ঠিক আছে। তো এখানে কোনো স্পেস তেমন একটা পাওয়া যায় না। আর এখানকার যে স্পেসগুলো আছে এগুলো নর্মালি রেড বোন মেরো, ইয়েলো বোন মেরো, এগুলো দিয়ে কি থাকে, ফিল্ড আপ থাকে, ঠিক আছে। তো এই গেলে হচ্ছে তোমার এখানে বেসিক আলোচনা। আর তারপরে তোমার আসো রিবসের যে অ্যারেঞ্জড ওয়ান বিলো অ্যানাদার, ঠিক আছে, তাহলে রিবস গুলো হচ্ছে কি মানে উপর থেকে নিচে ওয়ান বিলো অ্যানাদার কি সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে, ঠিক আছে, সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে। আর এদের মধ্যে যে গ্যাপগুলো আছে রিবসগুলোর মধ্যে, একটা রিব আরেকটা রিবের মধ্যে যে গ্যাপগুলো থাকে, আমি একটু আগে বলছিলাম এই গ্যাপগুলোর নাম হচ্ছে মেইনলি কি ইন্টারকোস্টাল স্পেস, কি বলে এগুলাকে, ইন্টারকোস্টাল স্পেস। আর ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে কি থাকে আমাদের যে মাসলগুলো, সেগুলোর নাম হচ্ছে কি ইন্টারকোস্টাল মাসলস। আর ইন্টারকোস্টাল মাসলের কথা একটু আগে বলছিলাম, যেগুলো হচ্ছে আমাদের কি রেসপিরেটরি সিস্টেমে বা রেসপিরেশনের ক্ষেত্রে ইনহেল এক্সহেলেশন যাই বলো না কেন এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে আমাদের রেসপিরেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এগুলো যে শুধুমাত্র ইন্টারকোস্টাল মাসল তাই না, আরেকটা জিনিস, আরেকটা মাসল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো কি, সেটার নাম হচ্ছে তোমার ডায়াফ্রাম, ঠিক আছে। তো ডায়াফ্রাম হচ্ছে আমি বলছিলাম যে এটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আলাদা করে রাখে, সেপারেট করে। আর ডায়াফ্রাম যেটা কাজ হচ্ছে তোমার, ডায়াফ্রাম হচ্ছে একটা স্কেলেটাল মাসল, ঠিক আছে। আচ্ছা, ওটা সম্পর্কে আমি পরে বলতেছি, আপাতত দেখো। তারপর হচ্ছে রিবস গুলা কি অবলিকলি অ্যারেঞ্জ করা থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু কি থাকে, অবলিকলি থাকে। আচ্ছা, এগুলা অবলিকলি কারণ হচ্ছে এদের মধ্যে একটা লংজিটিউডিনাল এক্সিস বরাবর, ঠিক আছে, একটা লংজিটিউডিনাল এক্সিস বরাবর এদের কিন্তু একটা কি থাকে, টুইস্ট থাকে। এই যে এদের অ্যাঙ্গেল বলা হয়, এই পার্টটাকে কি বলে, অ্যাঙ্গেল, এই পার্টটাকে বলা হয় অ্যাঙ্গেল। দেখো এটা হচ্ছে তোমার হেড বলে, ঠিক আছে, তারপরে নেক, তারপর হচ্ছে তোমার একটা পার্ট থাকে টিউবারকল, আর এখান থেকে শুরু হয় কি অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল একটা টুইস্ট থাকে, এই টুইস্টটার কারণে ওদের মেইনলি দেখা অ্যান্টেরিয়র এন্ডটা তোমার কি থাকে, পোস্টেরিয়র এন্ড থেকে একটু নিচে থাকে, ঠিক আছে, নিচে থাকে, যার কারণে বলা হয়ে থাকে কি তোমার এই যে অ্যান্টেরিয়র এন্ডটা পোস্টেরিয়র এন্ড থেকে নিচে থাকে, তাই এটাকে বলা হয় মেইনলি তোমার দেখো এই যে অবলিকলি সাজানো, ঠিক আছে। তাহলে কি এরা অবলিকলি সাজানো থাকে। আর
তোমার এদের সবচেয়ে বেশি অবলিক কোনটা থাকে নরমালি 9th রিব হচ্ছে সবচেয়ে বেশি অবলিক থাকে, ঠিক আছে, মানে অবলিগিটি আস্তে আস্তে কি বাড়তেছে, নিচের দিকে যেতে যেতে অবলিগিটিটা কি হয় বাড়ে, এবং সবচেয়ে বেশি অবলিগিটি কোথায় থাকে তোমার 9th রিবের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো রিব লেন্থ এই যে ইনক্রিজেস গ্র্যাজুয়ালি অ্যান্ড 7th বিং দি তোমার লংগেস্ট ওয়ান। আচ্ছা, এখন দেখো রিবের লেন্থও কিন্তু আস্তে আস্তে উপর থেকে নিচে বাড়তে থাকে, এবং 7th রিব হচ্ছে লংগেস্ট। তাহলে চিন্তা করে রাখো, তোমার লংগেস্ট রিব হচ্ছে 7, আর তোমার অবলিগিটির দিক থেকে সবচেয়ে বেশি অবলিক রিব কোনটা 9th, ঠিক আছে। তাহলে এই দুটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে তোমার লেন্থের দিক থেকে সবচেয়ে বড় রিব হচ্ছে 7th, আর অবলিগিটির দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে কোনটা অবলিক 9th রিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো অবলিক রিবস ওয়াই ইন অ্যাডাল্টস। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এই রিবগুলো অবলিক থাকার মেইন কারণ কি। আচ্ছা, টুইস্টেড, তারপর যে থাকার কারণে অ্যান্টেরিয়র এন্ড একটু লোয়ার থাকে, পোস্টেরিয়র এন্ড থাকে, এগুলো অলরেডি আমরা বলছি। এখন কেন, কি দরকার। আচ্ছা, তো এই যে অবলিক রিব, মোস্ট অবলিক রিব হচ্ছে কোনটা, এই যে 9th রিব, ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে। আচ্ছা, অবলিক ফর্ম ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর দি এই যে রেসপিরেটরি মুভমেন্টস। একটু আগে যেটা বলছিলাম যে অবলিক ফর্মটা রেসপিরেটরি মুভমেন্টসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তোমাদেরকে আমি বলি, দুইটা মুভমেন্ট আছে রিবসের, যেগুলো হচ্ছে আমাদের কিসের জন্য হেল্প করে, আমাদের রেসপিরেটরি মুভমেন্টের ক্ষেত্রে হেল্প করে। কি কি মুভমেন্ট মনে রাখতে হবে, দুইটা মুভমেন্ট আছে, ঠিক আছে, দুইটা মুভমেন্ট আছে, টু মুভমেন্টস। একটা কি তোমার পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে তোমার পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। আচ্ছা, তো এই পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা মেইনলি কি জিনিস, ঠিক আছে, তো এটা হচ্ছে রেসপিরেটরি মুভমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে তোমার কি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। এখন পাম্প হ্যান্ডেল মুভমেন্টের কাজ কি, বা এটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনে রাখবা। এই দেখো, তোমার আমরা যেমন একটা তোমার টিউবওয়েলে তো সবাই একবার না একবার পানি চাপছই, ওইরকম দেখো তোমার পাম্প হ্যান্ডেলের মতো তোমার এটা যদি আমরা কি ধরি, মাথা ধরি, এটা যদি ধরো থোরাসিক ভার্টিব্রা গুলা ধরি, আর সামনের দিকে এই যে স্টারনাম, ঠিক আছে, আর রিবস, এই যে স্টারনাম সহ রিবসের যে তোমার কি এরকম মুভমেন্ট হয়, ঠিক আছে, এরকম মুভমেন্ট হয়, এটাকেই বলা হয় কি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার টিউবওয়েলের মতো কিন্তু মুভমেন্টগুলো হচ্ছে, এটাকে বলা হয় কি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, ঠিক আছে। তাহলে এই পাম্প হ্যান্ডেল মুভমেন্টের জন্য কিন্তু এই অবলিগিটিটা খুবই দরকার বা হচ্ছে নেসেসারি। এরপরে আসো আরেকটা মুভমেন্ট, সেটার নাম কি তোমার বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, ঠিক আছে, কি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আচ্ছা, এখন বাকেট হ্যান্ডেল মুভমেন্ট কি, দেখো বাকেটগুলো নরমালি কিরকম থাকে, এভাবে থাকে বাকেট, ঠিক আছে, আর এদের যে ইয়াগুলো আছে এরকম করা থাকে, ঠিক আছে। এই বাকেট হ্যান্ডেল মুভমেন্ট কখন হয় মনে রাখবা, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে কি এভাবে হয়, ঠিক আছে, এভাবে তোমার এভাবে হয়, মানে তোমার রিবসগুলো হচ্ছে এভাবে হয়ে যায়, ঠিক আছে। তো এই বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে এভাবে হয়ে যায় রিবসগুলো যখন ইন্টারকোস্টাল মাসল হচ্ছে টান দেয় বা কন্ট্রাক্ট করে, আর পাম্প হ্যান্ডেল মুভমেন্ট ক্ষেত্রে স্টারনাম সহ রিবসগুলো সামনে চলে আসে। তাহলে বুঝতে পারতেছো, পাম্প হ্যান্ডেল মুভমেন্টের ক্ষেত্রে রিবসগুলো যখন তোমার ইন্টারকোস্টাল মাসলস সহ সামনের দিকে চলে আসে, তখন কি হয়, তোমার যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা আছে থোরাক্সের, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে আলটিমেটলি, আমরা বুঝতে পারতেছি। তাহলে আর বাকেট হ্যান্ডেল মুভমেন্টের সময় রিবসগুলো যখন এভাবে হয়ে যায়, তখন কি হয়, আলটিমেটলি আমাদের থোরাক্সের যে তোমার যে ট্রান্সভার্স ডায়ামিটারটা আছে, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে, ট্রান্সভার্স ডায়ামিটার বাড়তেছে। আবার আমরা বলছিলাম যে ডায়াফ্রাম একটা স্কেলেটাল মাসল, ওইটা কি হয়, তোমার ওটা যখন কন্ট্রাক্ট করে তখন হচ্ছে ওইটা নিচে নেমে যায়, অর্থাৎ অ্যাবডোমেনের দিকে চলে যায়, যার কারণে আমাদের থোরাক্সের যে ভার্টিক্যাল ডায়ামিটার আছে ওইটাও বাড়তেছে। তাহলে আমরা চিন্তা করতে দেখতেছি যে দুইটা মুভমেন্টের কারণে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে, তার সাথে ডায়াফ্রামের কন্ট্রাকশনের জন্য আমাদের কিন্তু ভার্টিক্যাল ডায়ামিটারটাও বাড়তেছে। তাহলে এই যে তোমার ভার্টিক্যাল, ট্রান্সভার্স, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে, এর কারণে কিন্তু আমাদের থোরাক্সের যে স্পেস, থোরাসিক স্পেসটাও কিন্তু অনেক বেশি এক্সপ্যান্ডেড হচ্ছে, এবং থোরাসিক স্পেস এক্সপ্যান্ডেড হওয়ার জন্য আলটিমেটলি আমরা ইজিলি রেসপিরেটরি মুভমেন্টগুলো করতে পারতেছি, এবং ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হইতেছে, বাইরে থেকে এয়ারগুলো ভিতরে ঢুকতেছে, এভাবে কিন্তু আমরা কি রেসপিরেটরি মুভমেন্ট বা অক্সিজেন পাইতেছি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার এটার জন্য তোমার অবলিগিটি অফ দি রিবস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে এই যে রেসপিরেটরি মুভমেন্ট, এটাকে কি ধরনের রেসপিরেটরি মুভমেন্ট বলা হয়, নরমালি অ্যাবডোমিনো থোরাসিক রেসপিরেটরি মুভমেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। কারণ এখানে তোমার অ্যাবডোমেনও ইনভলভ হচ্ছে, মানে ডায়াফ্রামটা অ্যাবডোমেনের দিকে চলে যাচ্ছে, প্লাস থোরাসিক তো আছেই। তাহলে অ্যাবডোমিনো থোরাসিক রেসপিরেটরি মুভমেন্টের জন্য আমাদের অবলিগিটি অফ দি রিবস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই গেল হচ্ছে তোমার কি অবলিগিটি অফ দ্য রিবস।
আচ্ছা, এবার হচ্ছে তোমার অবলিক অফ দ্য রিবস কেন মানে রেসপিরেটরি মুভমেন্টের জন্য কেন বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা বললাম। এবার হচ্ছে দেখো এই যে ডিউরিং দ্য রেসপিরেটরি মুভমেন্ট তোমার কি হয় থ্রু পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। দেখো এই যে পাম্প হ্যান্ডেল মুভমেন্টের সময় তোমার অফ দি স্টারনাম অ্যান্ড দি রিবস, দেখছো স্টারনাম অ্যান্ড রিবের পাম্প হ্যান্ডেল মুভমেন্টের সময় কি হয়, এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কিন্তু আমাদের কি করতেছে, বাড়তেছে, এটা আমরা অলরেডি বলছি। এরপরে ডিউ টু দি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, ঠিক আছে, অফ দি রিবস তোমার কি হয়, এই যে ট্রান্সভার্স ডায়ামিটার যেটা আছে এটাও কিন্তু কি করতেছে, ইনক্রিজ করতেছে। তাহলে আমরা বলে ফেলছি যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর ট্রান্সভার্স ডায়ামিটারটা কিন্তু বাড়তেছে। এরপরে এই যে অবলিক শেপটা আছে এই জন্য বলা হয় থাকে এটা সো মাচ ইম্পর্টেন্ট ফর দি এই অ্যাবডোমিনো থোরাসিক রেসপিরেটরি মুভমেন্টস অফ দি অ্যাডাল্ট। তাহলে অ্যাবডোমিনো থোরাসিক রেসপিরেটরি মুভমেন্টস এর জন্য আমাদের এই যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটা মুভমেন্ট কিন্তু সবসময় কি আসে, রিটেনে আসে, প্লাস হচ্ছে ছবি এঁকে দেখাইতে হয়, এবং অবলিক কেন রিবসগুলো এটাও কিন্তু বলা হয় মানে আসে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কথা। এরপরে তোমার হরিজন্টাল রিবস ইন ইনফান্টসের ক্ষেত্রে তাহলে অবলিগিটিটা কেন কম, ঠিক আছে। ইনফান্টসের ক্ষেত্রে কেন অবলিগিটিটা কম এটাও কোশ্চেন আসে। আর ইনফান্টের ক্ষেত্রে কিন্তু রিবসগুলো কি থাকে, হরিজন্টালি থাকে। এখন এটা কেন, এটা হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে যে রেসপিরেটরি মুভমেন্টগুলো আছে, ঠিক আছে, এই রেসপিরেটরি মুভমেন্ট যেটা আছে এই রেসপিরেটরি মুভমেন্ট সোললি ডিপেন্ড করে কার উপরে, তোমার ইনক্রিজ অফ দি ভার্টিক্যাল ডায়ামিটার, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার এই যে ইনফ্যান্টদের ক্ষেত্রে তোমার যে রেসপিরেটরি মুভমেন্ট এটাকে বলা হয় থোরাসিক রেসপিরেটরি মুভমেন্ট, ঠিক আছে। তো এই ওদের ক্ষেত্রে কিন্তু নর্মালি দেখা যায় যে ওদের ক্ষেত্রে এই থোরাসিক মুভমেন্টটাকে বলা হয় অ্যাবডোমিনাল তোমার রেসপিরেটরি মুভমেন্ট। ওদের ক্ষেত্রে দেখা যায় যে তোমার যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, ঠিক আছে, এগুলো এত তোমার কাজে দেয় না বা হচ্ছে এগুলো এত এক্সপেন্ডেড হয় না। এদের পুরোপুরি তোমার যে থোরাসিক মুভমেন্টটা আছে এটাকে বলা হয় অ্যাবডোমিনাল টাইপ। তার মানে কি ওদের যে তোমার ডায়াফ্রামটা আছে এই ডায়াফ্রামটা যতটুকু পর্যন্ত যায় নিচে নামে কন্ট্রাক্টের জন্য তোমার লাংসটা ততটুকু দিয়েই তোমার কি করে, তোমার ইনহেল এক্সেল করে চালায়, ঠিক আছে, যার কারণে এটাকে বলা হয় অ্যাবডোমিনাল টাইপ অফ রেসপিরেশন। তো এই যে ট্রান্সভার্স অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার রিমেন আনচেঞ্জড হিয়ার, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যান্টেরিয়র আর তোমার এই যে ট্রান্সভার্স ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটার তেমন কোনো কি চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে, যার কারণে ইনফ্যান্টদের রিবের ক্ষেত্রে কিন্তু হরিজন্টাল রিব থাকে, ঠিক আছে। তো এটা দুইভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে তোমার ইনফ্যান্টদের রিব কেন হরিজন্টাল হয়, অথবা হরিজন্টাল রিব থাকার কারণে ওদের কোন ধরনের রেসপিরেশন হয় এবং কেন, ঠিক আছে। তো আশা করি এখন পারবা। ওদের ক্ষেত্রে এই বাকেট হ্যান্ডেল আর যে তোমার পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা আছে এই দুটো নর্মালি কি হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার ভার্টিক্যাল ডায়ামিটার কি করে, অনলি ইনক্রিজেস ডিউ টু দি ডিসেন্ট অফ দি ডায়াফ্রামের ডিসেন্টের কারণে নর্মালি দেখা যায় যে ওদের ভার্টিক্যাল ডায়ামিটারটা ইনক্রিজ করে কন্ট্রাকশন অফ দি এই যে স্কেলেটাল মাসলস ইউনিট। তো আমি যা বলছি ওদের ক্ষেত্রে শুধুমাত্র কি তোমার ডায়াফ্রামের কন্ট্রাকশন হয়, এবং ডায়াফ্রামের কন্ট্রাকশনের কারণে যতটুকু পরিমাণ তোমার এই ডায়াফ্রামটা নিচে যায় ততটুকু পরিমাণ লাং কি করে, কাজ চালায় না বা ইনহেল বা এক্সেলেশন এটুক দিয়ে করে দেয়। এই জন্য এটাকে বলা হয় তোমার শুধুমাত্র এটাকে বলা হয় অ্যাবডোমিনাল টাইপ অফ তোমার রেসপিরেশন ইন ইনফ্যান্টস, ঠিক আছে। তাহলে আমাদের কি অ্যাবডোমিনো থোরাসিক এবং ইনফ্যান্টদের ক্ষেত্রে তোমার অ্যাবডোমিনাল টাইপ অফ রেসপিরেশন। আচ্ছা, এরপরে আসি যে কোস্টাল আর্টস কি জিনিস, এটা মাঝে মধ্যে তোমার কোশ্চেনে চলে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই কোস্টাল আর্টস। এটা খুবই একটা সহজ জিনিস, এটাও অনেকে দেখা যায় যে মাথায় আসে না। তো কোস্টাল আর্টস আর কিছুই না, কোস্টাল আর্টস হচ্ছে এই যে রিবগুলো আছে এবং রিবগুলা তার সাথে তার যে কোস্টাল কার্টিলেজগুলো আছে এই রিবস প্লাস কোস্টাল কার্টিলেজ এটাকে একসাথে বলা হয় কোস্টাল আর্টস। কারণ এটা মিলে এটা কি করে, একটা কোস্টাল আর্ট, একটা আর্টস টাইপ তৈরি করে, যার কারণে এটাকে বলা হয় কোস্টাল আর্টস। তাহলে আমরা বলতে পারি যে রিবস অ্যান্ড ইটস কার্টিলেজ এটাকে নর্মালি আমরা কি বলতে পারি যে কোস্টাল আর্টস, ঠিক আছে। আচ্ছা, আর কোর স্পঞ্জিবোন যেটা আছে আমরা একটু আগে বলছিলাম যে কি থাকে, তোমার রিবসের কোরে কি থাকে, স্পঞ্জিবোন থাকে, আর আউটার শেলে থাকে তোমার কি কম্প্যাক্ট বোন, ঠিক আছে। তাহলে এই স্পঞ্জিবোনের একটা কাজ কিন্তু এখানে দেয়া আছে। কি কাজ দেয়া আছে, স্পঞ্জিবোনের একটা কাজ হচ্ছে হেমাটোপোয়েসিস বা হেমোপোয়েসিস, ঠিক আছে। হেমোপোয়েসিস মানে কি, হেমোপোয়েসিস মানে হচ্ছে তোমার ব্লাড সেল তৈরি করার, মেইনলি এখানে হেমোপোয়েসিস, ঠিক আছে, লিউকোপোয়েসিস অনেক ধরনের আছে। তো হেমোপোয়েসিস হচ্ছে নর্মালি দেখা যায় যে রেড ব্লাড সেল তৈরি করার যে প্রসেসটা সেটাকে নর্মালি হেমোপোয়েসিস বলা হয়ে থাকে। তো এই যে হেমোপোয়েসিসটা করে সেটা কি করে, কোর অফ দি স্পঞ্জিবোন অফ দি রিব এটাকে এই জন্য বলা হয় হেমাটোপোয়েটিক টিস্যু, অর্থাৎ যেটা কি করতে পারে, রেড ব্লাড সেল তৈরি করতে পারে। মেইনলি হচ্ছে তোমার এখানে ব্লাড সেল তৈরি করার একটা অ্যাবিলিটি বা টেন্ডেন্সি এখানে থাকে, যার কারণে এটাকে বলা হয় হেমাটোপোয়েটিক টিস্যু। তাহলে রিবসের যে কোর পার্টটা আছে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হেমাটোপোয়েটিক টিস্যু, ঠিক আছে। আচ্ছা, এটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার আসো ক্লাসিফিকেশন অফ দি রিবস। তো এটা হচ্ছে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসবে। তো আমার এখানে যে টপিকগুলো আছে আসলে এগুলো সবগুলোই মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একেবারে এগুলো না পড়লেই না আর কি। তো দেখো ক্লাসিফিকেশন অফ দি রিবস, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা দেখো অ্যাকর্ডিং টু দ্য ফিচার্স। আচ্ছা, ফিচার্স অনুযায়ী কি,
তোমার ফিচার্স অনুযায়ী একটু আগে যেটা বলছিলাম যে টিপিক্যাল আর অ্যাটিপিক্যালের মধ্যে পার্থক্যটা কি, বা টিপিক্যাল কেন বলতেছি, অ্যাটিপিক্যাল কেন বলতেছি। তো দেখো এই যে টিপিক্যাল রিপসগুলো আছে, এই টিপিক্যাল রিপস কাদেরকে বলা হয়, 3rd থেকে 9th। তাহলে 3rd থেকে 9th রিপগুলোকে নর্মালি টিপিক্যাল রিপ বলা হয়ে থাকে, ঠিক আছে। এই যে যেমন এটা হচ্ছে তোমার 5th রিপ, যতটুকু লেখা আছে, যাই হোক এটা হচ্ছে তোমার 5th রিপ। তো 3rd থেকে 9th হচ্ছে নর্মালি কি তোমার কমন ফিচার্স ক্যারি করে, বা হচ্ছে একই রকম, ঠিক আছে, সব দিক থেকে একই রকম, এদেরকে বলা হয় টিপিক্যাল রিপ। আর কিছু আলাদা রিপস আছে যেমন হচ্ছে অ্যাটিপিক্যাল রিপ। এটা হচ্ছে কোনটা কোনটা, তোমার 1st, 2nd, 10th, 11th and 12th, এগুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল রিপ, কারণ এদের মধ্যে কিছু পরিমাণ অ্যাটিপিক্যাল ফিচার্স আছে, যার মধ্যে আমরা ফার্স্ট রিপটা, অ্যাটিপিক্যাল ফার্স্ট রিপটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, নরমালি এটাই কিন্তু ধরা হয় ভাইভাতে, এবং এটাই কিন্তু কোশ্চেনে আসে রিটেনে, ঠিক আছে। তাই এটা আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখে আলোচনা করে দিব আজকে। আচ্ছা, আর অ্যাকর্ডিং টু দি রিচ, ঠিক আছে, রিচ মানে কি, তো অ্যাকর্ডিং টু দ্য রিচ টু কি স্টারনাম, ঠিক আছে। স্টারনাম মানে তোমার স্টারনাম পর্যন্ত রিচ অনুযায়ী এদেরকে আবার কিছু পরিমাণে ভাগ করা হয়। কি কি পরিমাণে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রু রিপস, ঠিক আছে। এই ট্রু রিপস কোনগুলা, ট্রু রিপস হচ্ছে 1st থেকে 7th, নরমালি 7টাকে, প্রথম 7টাকে বলা হয় ট্রু রিপস। কেন ট্রু রিপস বলা হয়, কারণ এরা হচ্ছে, আমরা পড়ছিলাম যে স্টারনাম বডির সাথে কিন্তু কি থাকে, ডিরেক্টলি অ্যাটাচড থাকে, ঠিক আছে, ডিরেক্টলি কি থাকে তোমার অ্যাটাচড থাকে, যার কারণে এদেরকে কি বলা হয় থাকে তোমার ট্রু রিপস, ঠিক আছে। এই যে স্টারনামের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে থ্রু কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজের মাধ্যমে তারা কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ থাকে। এরপর হচ্ছে ফলস রিপস। কি জিনিস ফলস রিপস হচ্ছে তোমার মেইনলি এই যে 8, 9, 10 এই তিনটা রিপস আছে, এই তিনটা রিপস কিন্তু ডিরেক্টলি কোনো কোস্টাল কার্টিলেজের সাহায্যে তোমার স্টারনামের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে না। তাহলে মেইনলি কি হয়, এখানে তোমার মেইনলি তোমার একটা কোস্টাল কার্টিলেজ দিয়েই তিনটা কি করে, ফিউজ হয়ে অ্যাটাচড হয়, যার কারণে এদেরকে বলা হয় ফলস রিপস, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা কি বলবো, ফলস রিপস। 8 থেকে 8, 9, 10টাকে এরা হচ্ছে তোমার ডিরেক্টলি স্টারনামের সাথে অ্যাটাচড হয় না, ওরা হচ্ছে কি করে, রাদার ফিউজেস উইথ এ সিঙ্গেল কোস্টাল কার্টিলেজ, একটা সিঙ্গেল কোস্টাল কার্টিলেজে তিনটা ফিউজ হয়, এবং ফিউজ হয়ে আলটিমেটলি ওরা কি করে, রিচ করে স্টারনামে। আর লাস্টলি আমাদের আছে কি, ফ্লোটিং রিপস, যেটার আরেক নাম হচ্ছে তোমার ভার্টিব্রাল রিপস। তো এরাকে ভার্টিব্রাল রিপস বা ফ্লোটিং রিপস কেন বলা হয় থাকে, কারণ থাকে এরা হচ্ছে তোমার ইভেন অ্যান্টেরিয়রলিও আসে না, ঠিক আছে, ওরা জাস্ট পোস্টেরিয়রলি থাকে, ঠিক আছে। ওরা কি থাকে, পোস্টেরিয়রলি থাকে, ওরা ইভেন অ্যান্টেরিয়রলিও আসে না। তার মানে দেখো এই রিপসগুলো কি থাকে, তোমার পোস্টেরিয়রলি জাস্ট তোমার ভার্টিব্রার সাথে বা থোরাসিক ভার্টিব্রার সাথে অ্যাটাচ থাকে এবং সামনে আসে না দেখে এদেরকে নরমালি ফ্লোটিং রিপস বলা হয়, এবং এদেরকে কি বলা হয়, ভার্টিব্রাল রিপস, শুধুমাত্র যেহেতু কি ভার্টিব্রার সাথে এরা অ্যাটাচড আছে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের কি ক্লাসিফিকেশন অফ রিপস অ্যাকর্ডিং টু ফিচার্স এন্ড রিচ। এরপর একটা ক্লাসিফিকেশন আছে যেটা হচ্ছে এই রিচ টু দ্য স্টারনামের মতোই, সেটা হচ্ছে তোমার কি অ্যাকর্ডিং টু দ্য অ্যাটাচমেন্ট। তো এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, জাস্ট নামগুলো একটু তোমার চেঞ্জ আছে, নামগুলো একটু দেখবা। সেটা হচ্ছে কি তোমার ভার্টিব্রো স্টার্নাল রিপস, তারপর ভার্টিব্রো কন্ড্রাল রিপস, তারপর হচ্ছে ভার্টিব্রাল অর ফ্রি রিপস, ঠিক আছে, যেটাকে আমরা ফ্লোটিং রিপস বলি। তাহলে ভার্টিব্রো স্টার্নাল কেন, কারণ ভার্টিব্রা থেকে এরা ডিরেক্টলি স্টারনামের সাথে অ্যাটাচড আছে কি থ্রু কোস্টাল কার্টিলেজ, এজন্য ভার্টিব্রো স্টার্নাল রিপস। এরপরে ভার্টিব্রো কন্ড্রাল কেন, কারণ হচ্ছে এরা শুধুমাত্র একটা কোস্টাল কার্টিলেজ দিয়ে পুরো স্টারনামের সাথে অ্যাটাচড আছে, ঠিক আছে, এজন্য এটাকে বলা হয় কি ভার্টিব্রো কন্ড্রাল। তো আমরা পড়ছি না যে হচ্ছে কি তোমার যে আমরা তো তোমার গাজী আজমল স্যারের বইতে পড়ছিলাম যে বোনসের ক্ষেত্রে যে সেলগুলো আছে ওগুলা কি বলা হয়, অস্টিওসাইটস, ঠিক আছে, অস্টিওসাইটস। আর তোমার নরমালি কার্টিলেজের ক্ষেত্রে যে সেলগুলো আছে ওগুলোকে আমরা কি বলি, কন্ড্রোসাইটস, কি বলি, কন্ড্রোসাইটস, ঠিক আছে। তাহলে কন্ড্রোসাইটস, তাহলে দেখো অস্টিওসাইটস আর এটা হচ্ছে কি কন্ড্রোসাইটস। তাহলে এই যে কন্ড্রো মানে কি, আমরা কার্টিলেজের কথা বলি, এবং কার্টিলেজের যে কভারিং সেটার নাম কি, পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে। আর তোমার বোনসের যে কভারিং সেটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। তো এই যে পেরিকন্ড্রিয়ামটা আছে, কন্ড্রোসাইটস, এই কন্ড্রোসাইটস এই জন্য এটাকে এখানে কি বলা হয়, কন্ড্রাল, ভার্টিব্রো কন্ড্রাল। অর্থাৎ কি তোমার ভার্টিব্রা থেকে কোস্টাল কার্টিলেজ পর্যন্ত এরা কি থাকে, তোমার এক্সটেন্ডেড থাকে, এবং কোস্টাল কার্টিলেজগুলো তিনটা মিলে ফিউজ হয়ে তোমার স্টারনামের সাথে কি হয়, অ্যাটাচড হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় ভার্টিব্রো কন্ড্রাল রিপস। আর ভার্টিব্রাল ফ্রি রিপস তো বলছি অলরেডি যে এরা কখনো সামনে বা এন্টেরিয়রলি আসে না, পোস্টেরিয়রলি যতটুকু পরিমাণ কভার করা যায় ততটুকু কভার করে, এবং এরা কিন্তু সামনে আসে না, জাস্ট এবার স্টারনাম পর্যন্তও পৌঁছায় না, জাস্ট হচ্ছে তোমার যতটুকু পরিমাণ ভার্টিব্রার সাথে অ্যাটাচড হওয়া যায় ততটুকু পরিমাণ এরা ভার্টিব্রার সাথে অ্যাটাচড হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি তোমার টিপিক্যাল রিপস, ঠিক আছে। এই যে টিপিক্যাল রিপস, যেটা হচ্ছে এতক্ষণে আমরা আসছি টিপিক্যাল রিপস কি, এই যে দেখো আমার হাতে যে রিপসটা আছে এটা কিন্তু একটা টিপিক্যাল 5th রিপ, ঠিক আছে। তো এই যে টিপিক্যাল রিপটা আছে, তো টিপিক্যাল রিপের তোমার নরমালি কি পার্টস আছে, ঠিক আছে, কয়টা পার্টস আছে, তোমার নরমালি 3টা পার্টস আছে, ঠিক আছে। এখানে দেখো এটা কিন্তু 3টা পার্টস দিয়ে গঠিত, মেইনলি 3টা পার্টের মধ্যে কি কি বলা যায়, এই যে আমরা এভাবে ধরি,
ঠিক আছে, এভাবে ধরার ক্ষেত্রে এটা হচ্ছে কি আমার মানে সামনের দিকে আছে, অবশ্যই স্টারনামের সাথে আছে, তাহলে এটাকে আমরা বলবো কি অ্যান্টেরিয়র পার্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো অ্যান্টেরিয়র পার্ট। এটা যেটা আছে এটা হচ্ছে নরমালি পোস্টেরিয়র পার্ট, বা যেটাকে বলা হয় কি ভার্টিব্রাল এন্ড। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, স্টারনামের সাথে স্টারনাল এন্ড, এটাকে বলা হয় পোস্টেরিয়র পার্ট, এটাকে বলা হয় ভার্টিব্রাল এন্ড। আর মাঝখানে যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হয় কি শ্যাফট অথবা বডি। মোটামুটি দেখা যায় যে অনেক পার্টসের ক্ষেত্রে যখনই পড়বা, বোনস যখনই পড়তে যাবা, দেখবা যে বডিটাকে নরমালি শ্যাফট বা বডি হিসেবে আলাদা করা হয় আর এন্ডগুলোকে আলাদা করে ডিফাইন করা হয়। ঠিক আছে, তবে এখানে আমরা দেখতে পারতেছি অ্যান্টেরিয়র অথবা স্টার্নাল এন্ড, তারপর পোস্টেরিয়র অথবা ভার্টিব্রাল এন্ড, আর শ্যাফট অথবা হচ্ছে তোমার বডি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে অলরেডি আমরা জানি যে স্টারনামের সাথে কিভাবে অ্যাটাচ থাকে, তারপর কোনটা অ্যাটাচ থাকে, কোনটা কোস্টাল কার্টিলেজ দিয়ে অ্যাটাচ থাকে, কোনটা ফ্রিলি ফ্লোটিং থাকে, এগুলো অলরেডি আমরা ক্লাসিফিকেশনেই বুঝে গেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসি যে টিপিক্যাল রিবসের কিছু ফিচার্স দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, ফিচার্সগুলো কি কি আমি ফার্স্টে বলি তোমাদেরকে। দেখো, এই যে অ্যান্টেরিয়র এন্ডের কথা বলছে, অ্যান্টেরিয়র এন্ডের ক্ষেত্রে একটা ওভাল ফ্যাসেট থাকে। ঠিক আছে, এই যে একটা ওভাল ফ্যাসেট থাকে। তো এই যে ওভাল ফ্যাসেটটা আছে, এই ওভাল ফ্যাসেটটা নরমালি কি করে, ওভাল ডিপ্রেশন, এটা হচ্ছে তোমার আর্টিকুলেট করে কার সাথে, কোস্টাল কার্টিলেজের সাথে। ঠিক আছে, তো আমরা আবার আসছি যে কোস্টাল কার্টিলেজ, তো কোস্টাল কার্টিলেজ তোমার আসবেই। তাহলে এই যে ওভাল ডিপ্রেশনটা আছে, এই কোস্টাল কার্টিলেজের সাথে কি করে, এরা অ্যাটাচ থাকে, এবং কোস্টাল কার্টিলেজের সাথে অ্যাটাচ থেকে এরা কিন্তু কি জয়েন্ট ফর্ম করে, একটা তোমার কোস্টোকন্ড্রাল জয়েন্ট। ঠিক আছে, এটাকে কি বলা হয়, কোস্টোকন্ড্রাল জয়েন্ট। আচ্ছা, কন্ড্র তো আমরা একটু আগেই বললাম যে কন্ড্র মানে কি, কন্ড্র মানে হচ্ছে কার্টিলেজ। আর কষ্ট যেটা বলছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, কষ্ট মানে কি মনে রাখবা, রিবের ক্ষেত্রে কষ্ট বলা হয়, তাহলে এটা হচ্ছে তোমার কোস্টোকন্ড্রাল জয়েন্ট। এখন কোস্টোকন্ড্রাল জয়েন্ট কিন্তু এই জয়েন্টের টাইপ অনেক সময় স্যার আমরা জিজ্ঞেস করে, মনে রাখবা এই কোস্টোকন্ড্রাল জয়েন্টকে বলা হয় প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এটা হচ্ছে তোমার কোস্টোকন্ড্রাল জয়েন্ট ফর্ম করে কোনটা, যে অ্যান্টেরিয়র এন্ডটা আছে, এই অ্যান্টেরিয়র এন্ডকে বলা হয় তোমার কোস্টোকন্ড্রাল জয়েন্ট ফর্ম করে, যেটা হচ্ছে স্টারনামের সাথে ফর্ম করে, মেইনলি কোস্টাল কার্টিলেজের সাথে কোস্টোকন্ড্রাল জয়েন্ট ফর্ম করে তোমার স্টারনামের সাথে অ্যাটাচড হয়। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার কি, এই দেখো ওভাল ডিপ্রেশন দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা ওভাল ডিপ্রেশন আছে কিন্তু। ঠিক আছে, কোনো কিছুই মানে মিথ্যা না। তারপর পোস্টেরিয়র এন্ড যেটা আছে, আচ্ছা, পোস্টেরিয়র এন্ড নিয়ে অনেক বেশি কথা আছে। ঠিক আছে, পোস্টেরিয়র এন্ড নিয়ে কেন কথা আছে, পোস্টেরিয়র এন্ডটা একটু জটিল মনে হতে পারে অনেকের ক্ষেত্রে। পোস্টেরিয়র এন্ডটার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু তোমার মেইন দুইটা পার্ট বলতে গেলে আছে এখানে। ঠিক আছে, কি কি আছে, তোমার হেড আছে, নেক আছে, আবার আরেকটা পার্ট হচ্ছে তোমার টিউবারকল আছে। ঠিক আছে, তো টিউবারকল জিনিসটাও তোমাদেরকে বুঝতে হবে। তো কেন বুঝতে হবে, কারণ অ্যাটাচমেন্টগুলো আসলে তোমাদের জানতে হবে, মানে এটা কোথায় গিয়ে অ্যাটাচ করে বা কার সাথে অ্যাটাচড হয়ে থাকে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, বেসিক নলেজ। ঠিক আছে, যে এই যে পোস্টেরিয়র পার্টটা দেখতে পারতেছো, এই পোস্টেরিয়র পার্টের ক্ষেত্রে যে হেডটা আছে, এই হেডটাকে নরমালি কি ডাকা হয়, ক্যাপিচুলাম। ঠিক আছে, ক্যাপিচুলাম, ক্যাপ, আমরা হেডে ক্যাপ মানে মাথায় ক্যাপ পরি, ক্যাপিচুলাম। এই যে ক্যাপিচুলাম পার্টটা আছে, তারপর এখানে একটু তারপর গিয়ে একটু পার্ট আছে, ওটাকে নেক বলে, আমরা জানি হেডের পরে নেকই থাকবে। তারপর হচ্ছে তোমার কি এই বডি বা শেফট, এখানে একটা টুইস্ট থাকে, অ্যাঙ্গেল বলে এটাকে। আর এখানে একটা কি থাকে, এই যে দেখো এখানে একটা তোমার কি কি বলে, একটা মানে খসখসে পার্ট আছে, যেটাকে নরমালি টিউবারকল বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দেখি যে পোস্টেরিয়র পার্টটা আছে, এই পোস্টেরিয়র পার্টের ক্ষেত্রে যে ক্যাপিচুলামটা আছে, নরমালি এই ক্যাপিচুলামের মধ্যে কিন্তু আবার কথা আছে। কি কথা আছে, ক্যাপিচুলামের ক্ষেত্রে তোমার ক্যাপিচুলামটা আমরা জানি কি যে ক্যাপিচুলামটা আর টিউবারকলটা, এই দুইটা পার্ট কিন্তু তোমার ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রার কোথায় লেগে থাকে, তোমার ট্রান্সভার্স প্রসেসের সাথে। এগুলো তো বেসিক জানোই, ট্রান্সভার্স প্রসেস কি জিনিস, এগুলো তো আশা করি আর পড়া লাগবে না, কাজে আজমালে পড়িয়ে আসছো। তো এই যে ট্রান্সভার্স প্রসেসের সাথে কিন্তু কোনটা কোনটা লাগে, হেড আর টিউবারকল পার্টটা। ঠিক আছে, তো এখন যে হেড পার্টটা আছে, হেড পার্টের মধ্যে কিন্তু টিপিক্যাল রিবসের ক্ষেত্রে খেয়াল রেখো, টিপিক্যাল রিবসের ক্ষেত্রে হেডের মধ্যে কিন্তু কয়টা ফ্যাসেট থাকে, দুইটা ফ্যাসেট থাকে। ঠিক আছে, বারবার বলতেছি টিপিক্যাল রিবস কিন্তু, ঠিক আছে, কারণ কি, কারণ আমরা পরে বলবো। এই যে টিপিক্যাল রিবসের ক্ষেত্রে কিন্তু কয়টা ফ্যাসেট আছে, দুইটা ফ্যাসেট আছে। এখানে বোঝা যাবে না আসলে, আর নিজেরাই দেখবা যে দুইটা ফ্যাসেট আছে। এর মধ্যে সবসময় মনে রাখবা যে নিচের ফ্যাসেটটা আছে ওটা কিন্তু কি থাকে, একটু বড় থাকে, কি থাকে, একটু বড় বা লার্জার। আর উপরে যে সুপিরিয়র ফ্যাসেটটা থাকবে, সুপিরিয়র ইনফেরিয়র তো বুঝোই, সুপিরিয়র ফ্যাসেটটা কি থাকবে, একটু ছোট থাকবে। এখন এই ইনফেরিয়রটা কোথায় গিয়ে লাগবে আর সুপিরিয়রটা কোথায় গিয়ে লাগবে, ঠিক আছে, তোমাকে এটার জন্য একটু থোরাসিক ভার্টিব্রা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, থোরাসিক ভার্টিব্রা সম্পর্কে কি আইডিয়া থাকতে হবে, দেখো এই ধরো এখানে একটা ভার্টিব্রার একটা বডি, আশা করি এটা তো জানোই যে তোমার ভার্টিব্রার যে বডি আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি সেন্ট্রাম পার্ট থাকে। ঠিক আছে, সেন্ট্রাম পার্ট থাকে, তারপর হচ্ছে তোমার কি ট্রান্সভার্স প্রসেস থাকে, স্পাইনাস প্রসেস থাকে। এই যে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, ল্যামিনা, এগুলো তো জানোই আশা করি, এগুলো তো আর বলার কিছু নাই। এখন দেখো এই যে ট্রান্সভার্স প্রসেসটা আছে, আর এখানে হচ্ছে তোমার কি
তোমার এটা হচ্ছে কি তোমার সেন্ট্রাম বা যেটাকে বলে বডি, ঠিক আছে, তোমার ভার্টিব্রার একটা সেন্ট্রাম বা বডি, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কি ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে তোমার কি স্পাইনাস প্রসেস, এগুলো হচ্ছে কেন, এগুলো হচ্ছে মেইন পার্টস গুলো আর কি অ্যাটাচমেন্টের ক্ষেত্রে। তো দেখো এই যে ট্রান্সভার্স প্রসেসটা আছে এটা হচ্ছে কি উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট। উপরের পার্টের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাসেট থাকে আর নিচের ক্ষেত্রে একটা ফ্যাসেট থাকে। এখন দুইটা করে এই পাশেও কিন্তু থাকে দুইটা, কারণ আমরা জানি যে পেয়ারে থাকে রিবস গুলা, ঠিক আছে। তো এই যে সেন্ট্রাম বা বডি পার্টস এর ক্ষেত্রে এই উপরে একটা ফ্যাসেট নিচে একটা ফ্যাসেট, দুইটা ফ্যাসেট কেন? এই যে আমরা বললাম যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট বা হচ্ছে তোমার ইনফেরিয়র যে লার্জার ফ্যাসেটটা আছে, এই ইনফেরিয়র লার্জার ফ্যাসেটটা কোথায় গিয়ে অ্যাটাচড হবে? ইনফেরিয়র লার্জার ফ্যাসেটগুলো আছে তোমার এই সেন্ট্রামের বডির যে ফ্যাসেটটা আছে এই ফ্যাসেটের সাথে নরমালি অ্যাটাচড করে, বুঝছো? এই ফ্যাসেটটার সাথে নরমালি এই যে ইনফেরিয়র লার্জারটা হচ্ছে এই যে বডির যে সুপিরিয়র মানে উপরের ফ্যাসেটটা আছে ওই ফ্যাসেটের সাথে গিয়ে অ্যাটাচ করবে, ঠিক আছে। তাহলে দেখো ইনফেরিয়র লার্জার ফ্যাসেট অফ দ্য রিব কিন্তু অ্যাটাচ করবে সুপিরিয়র ফ্যাসেট অফ দ্য কি তোমার কারেসপন্ডিং ভার্টিব্রা, কারেসপন্ডিং ভার্টিব্রা সুপিরিয়র ফ্যাসেটের সাথে অ্যাটাচ করবে। এখন দেখো এই যে সুপিরিয়র ফ্যাসেটের সাথে গিয়ে অ্যাটাচ করলো, খেয়াল করো এখন এই যে সুপিরিয়র একটা ছোট আর্টিকুলার ফ্যাসেট রয়ে গেছে না এদের হেডের মধ্যে, ওই সুপিরিয়র যে ছোট আর্টিকুলার ফ্যাসেটটা আছে ওটা কোথায় গিয়ে অ্যাটাচ করবে? ওটা তো জায়গা দেখতেছি না। ওইটা হচ্ছে তোমার এটার উপরে একটা আরেকটা থাকবে না ভার্টিব্রা, আমরা জানি কি থোরাসিক ভার্টিব্রা কয়টা থাকে, ঠিক আছে, T12 মানে হচ্ছে তোমার 12টার মতো থোরাসিক ভার্টিব্রা আছে। তাহলে এই যে একটার উপর একটা সাজানো আছে, তোমার উপরেরটার ক্ষেত্রে তোমার যদি উপরে আরেকটা আঁকি, ধরলাম ওই যে উপরে একটা আঁকলাম, এই উপরেরটার ক্ষেত্রেও নিচে একটা ফ্যাসেট থাকবে না এই যে এটার মতো, তাহলে এইখানে গিয়ে এভাবে দুইটা অ্যাটাচড হয়ে যাবে। একটা হচ্ছে কি ইনফেরিয়র লার্জারটা গিয়ে তোমার সুপিরিয়র ফ্যাসেট অফ দি কারেসপন্ডিং ভার্টিব্রা, আর সুপিরিয়র যে স্মলার ফ্যাসেটটা আছে ওটা হচ্ছে কি উপরের ভার্টিব্রার তোমার ইনফেরিয়র ফ্যাসেটে গিয়ে অ্যাটাচড হবে। তো এই জিনিসটা হচ্ছে অনেক সময় পোলাপান ভাইবার ক্ষেত্রে গিয়ে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। আমি বারবার বলতেছি এখানে কিন্তু দুইটা ভার্টিব্রা যদি তুমি চিন্তা করো, ঠিক আছে, এখানে দুইটা ভার্টিব্রা আছে কিন্তু, ঠিক আছে। দুইটা ভার্টিব্রার ক্ষেত্রে তোমার ক্যাপিচুলাম অথবা হেড অফ দ্য রিবস এর ক্ষেত্রে যে দুইটা ফ্যাসেট আছে এই দুইটা ফ্যাসেটের মধ্যে ইনফেরিয়র লার্জারটা কোথায় লাগবে? এই যে কারেসপন্ডিং ভার্টিব্রা। আচ্ছা কারেসপন্ডিং ভার্টিব্রা মানে হচ্ছে তোমার ওই মানে যে যত নাম্বার রিব অত নাম্বার ভার্টিব্রা, ঠিক আছে, এর জন্য এটাকে বলা হয় কি কারেসপন্ডিং ভার্টিব্রা, ঠিক আছে, এটা হচ্ছে একটা জার্গন আর কি। তো কারেসপন্ডিং ভার্টিব্রা, তো ইনফেরিয়র লার্জারটা গিয়ে লাগবে কারেসপন্ডিং ভার্টিব্রার সুপিরিয়র ফ্যাসেটের সাথে, মানে যে ফ্যাসেটটা উপরে থাকে আর কি সেন্ট্রামে, আর আরেকটা যে সুপিরিয়র স্মলার ফ্যাসেটটা আছে রিবসের সেটা কোথায় গিয়ে লাগবে? তোমার উপরের ভার্টিব্রার লোয়ার ফ্যাসেটটার সাথে, ঠিক আছে। তো এই কনফিউশন যাতে ক্লিয়ার হয়ে যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে কোশ্চেন ভাইভাতে, এবং এটাতে কনফিউজ করে ফেলে পোলাপাইন। আর এখানে আরেকটা কথা আছে, দুইটা ভার্টিব্রার মাঝখানে কিন্তু একটা কি থাকে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক আইভিডি লেখে। ইন্টারভার্টিব্রাল ডিস্কের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে। কি পার্ট আছে? সেন্ট্রাল পার্টটাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। কি বলে? নিউক্লিয়াস পালপোসাস, নিউক্লিয়াস পালপোসাস। এবং উপরের যে তোমার চারপাশের যে পার্টটা থাকে, ঠিক আছে, ওটাকে বলা হয় কি তোমার এটা হচ্ছে তোমার সেন্ট্রাল পার্ট নিউক্লিয়াস পালপোসাস, ঠিক আছে। তো এখন এখানে একটা কথা আছে, নিউক্লিয়াস পালপোসাস যেটা আছে এই নিউক্লিয়াস পালপোসাস কিভাবে মনে রাখবে? এই দেখো নামের মধ্যে কিন্তু এই নিউক্লিয়াস কথাটা লেখা আছে, ঠিক আছে, নিউক্লিয়াস কথাটা লেখা আছে নামের মধ্যে। আচ্ছা সাউন্ড তো শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা আচ্ছা দাঁড়াও এখানে একটা আচ্ছা। তো এখন দেখো তোমার যেটা বলতেছিলাম যে আচ্ছা ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট যেটা লার্জার সেটা হচ্ছে এগুলো তো বুঝছোই। এখন দেখো ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা বলছিলাম আইভিডি। আচ্ছা কিভাবে মনে রাখবা নিউক্লিয়াস পালপোসাসটা? নিউক্লিয়াস পালপোসাসটা মনে রাখার কথা হচ্ছে, দেখো আমরা চিন্তা করি কি যে সেলের কথা চিন্তা করবো, ঠিক আছে, আমরা সেলের কথা চিন্তা করবো। সেলের মধ্যে নিউক্লিয়াসটা নরমালি আমরা জানি না যে নিউক্লিয়াসটাকে কি বলা হয়, তোমার একবারে সেন্ট্রাল যে পার্টটা আর কি, মানে সেন্ট্রাল পার্ট অফ দি নিউক্লিয়াস অথবা ব্রেইন অফ দি নিউক্লিয়াস অনেক নামে ডাকা হইতো, সরি ব্রেইন অফ দি সেল। তো এই যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা কোথায় থাকে? তোমার নরমালি সেন্টারে থাকে, এই জন্য বলা হয় তোমার সেন্ট্রাল পার্ট। এই জন্য মনে রাখবা নিউক্লিয়াস পালপোসাসটা হচ্ছে আইভিডির কি সেন্ট্রাল পার্টটা, ঠিক আছে, এটা কি বলা হয় তোমার সেন্ট্রাল পার্টটা। তাহলে নিউক্লিয়াস পালপোসাসটা তোমার অবশ্যই মনে রাখতে হবে সেন্ট্রাল পার্টটা। আচ্ছা তো এরপরে দেখো ইন্টারভার্টিব্রাল যে ডিস্কটা আছে এই রিবসের ইন্টারভার্টিব্রাল, এখন রিবসটা কিন্তু এই যে
তোমার ইনফেরিয়র আর্টিকুলার তোমার ইনফেরিয়র সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে অ্যাটাচড হলে ভালো কথা। এখন যে সেন্ট্রাল পার্টটা আছে এই সেন্ট্রাল পার্টটা তো রয়ে যাবে, দেখবা তোমার দুইটা ফ্যাসেট কিন্তু আলাদা করা থাকে কিভাবে, তোমার একটা রিজ দিয়ে, ঠিক আছে, দুইটা ফ্যাসেট কিন্তু আলাদা করা থাকে একটা রিজ দিয়ে, ঠিক আছে। ওই রিজটা, তো এই যে রিজটা আছে তোমার এই রিবসের মধ্যে যে এই রিজটা আছে তোমার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের মধ্যে যে রিজটা আছে এই রিজটা কিন্তু তোমার আলটিমেটলি আইভিডি বা যেটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে অ্যাটাচ থাকবে। এখন যে এই অ্যাটাচমেন্টটা আছে এই অ্যাটাচমেন্টটা কিভাবে থাকবে, নরমালি রেডিয়ান লিগামেন্ট দিয়ে, কি দিয়ে, রেডিয়ান লিগামেন্ট, ঠিক আছে। তাহলে রেডিয়ান লিগামেন্ট দিয়ে কি থাকবে, অ্যাটাচ থাকবে, রেডিয়ান লিগামেন্ট দিয়ে নরমালি অ্যাটাচ থাকে। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে একটা রিবসের পোস্টেরিয়র এন্ডটা একটা ভার্টিব্রার সাথে কিভাবে অ্যাটাচ থাকতে পারে, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বুঝছি যে এভাবে অ্যাটাচ থাকে, তোমার হেডটা এভাবে অ্যাটাচ থাকে, আমরা বুঝে গেলাম ক্যাপিচুলামের পার্ট শেষ। এখন আমরা একটু আগে বলছিলাম, আচ্ছা আইভিডির যে আরেকটা পার্ট আছে ওটা হচ্ছে নরমালি কি অ্যানুলাস ফাইব্রোস, ঠিক আছে, অ্যানুলাস ফাইব্রোসাস। এখন দেখো এটা কিভাবে মনে রাখবা, এটা মনে রাখার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে তোমার নিউক্লিয়াস হলো সেন্ট্রাল, আর অ্যানুলাস ফাইব্রোসাস যেটা আছে আইভিডির এটা হচ্ছে চারপাশে থাকে কিভাবে, আমরা বলি যে চারপাশের রিং এর মতো, ঠিক আছে, অ্যানুলাস মানে হচ্ছে কি রিং, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চারপাশের রিং এর মতো কি কভার করে রাখে, ঠিক আছে, চারপাশের রিং এর মতো কভার করে রাখে কাকে, নিউক্লিয়াস পালপোসাসকে। আর অ্যানুলাস ফাইব্রোসাস হচ্ছে কি দিয়ে তৈরি, নরমালি ফাইব্রোকার্টিলেজিনিয়াস পার্ট, এটা হচ্ছে নরমালি তোমার দেখা যায় কোলাজেন ফাইবার দিয়ে নরমালি তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা একটু মনে রাখলেই হবে। এরপরে দেখো আমরা একটু পর্যন্ত আলোচনা করলাম যে হেড ক্যাপিচুলাম শেষ। এরপরে দেখো এখানে কিন্তু আরেকটা পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে টিউবারকল। এই টিউবারকল কিন্তু আলটিমেটলি অ্যাটাচ করে কার সাথে, তোমার এই ট্রান্সভার্স প্রসেসের সাথে, ঠিক আছে। তো ট্রান্সভার্স প্রসেস দেখবা তোমার থোরাসিক ভার্টিব্রা চিনার উপায় হচ্ছে এই ফ্যাসেটগুলো, বুঝছো। ট্রান্সভার্স প্রসেসও দেখবা একটা ফ্যাসেট আছে দুই পাশে, ঠিক আছে। এই ফ্যাসেটগুলো কার জন্য, এই ফ্যাসেটগুলো হচ্ছে ওই যে টিউবারকলের কথা বলছি এই টিউবারকলগুলো এখানে গিয়ে অ্যাটাচ করবে। তার মানে আলটিমেটলি একটা রিব এভাবে কিন্তু অ্যাটাচ থাকে, ঠিক আছে, এভাবে কিন্তু একটা রিব অ্যাটাচ থাকে, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে একটা কথা আছে, কি কথা, এখানে তোমার এই যে তোমার টিউবারকলটা আছে, আবার টিউবারকলের মধ্যে রিবসে দুইটা পার্ট আছে, কি পার্ট, একটা হচ্ছে তোমার মিডিয়াল আর্টিকুলার পার্ট যেটা হচ্ছে আলটিমেটলি এই ট্রান্সভার্স প্রসেসের ফ্যাসেটের সাথে অ্যাটাচ করে, আর একটা হচ্ছে তোমার ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। এই দুটো কিন্তু জানতে হবে, ঠিক আছে। ল্যাটারাল নন আর্টিকুলার পার্টেরও কিন্তু কাজ আছে, কি কাজ আছে আমরা পড়বো। এখানে কিন্তু এক ধরনের লিগামেন্ট লেগে থাকে, নরমালি ল্যাটারাল কস্টোট্রান্সভার্স লিগামেন্ট বলে, এটা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা জেনে গেলাম যে কিভাবে একটা রিবস ভার্টিব্রার সাথে পোস্টেরিয়র এন্ডটা কিভাবে অ্যাটাচ থাকে, এটা আমরা জেনে গেলাম, ঠিক আছে। আর অ্যান্টেরিয়র এন্ড তো আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে মানে আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। আর এখানে যে কথাটা আছে ল্যাটারাল কস্টোট্রান্সভার্স লিগামেন্ট, এটা আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে, কি জিনিস এটা। আচ্ছা তো এই গেল প্রাইমারি কাজ, এটা তো বলে ফেলছি। এবার পোস্টেরিয়র এন্ডটা কানেক্ট করে কার সাথে, এই যে ভার্টিব্রাল কলামের সাথে টু ফর্ম কোস্টোভার্টিব্রাল এন্ড কোস্টোট্রান্সভার্স জয়েন্ট। এই যে কোস্টোভার্টিব্রালটা হচ্ছে কি তোমার ক্যাপিচুলাম বা হেড দিয়ে, আর কোস্টোট্রান্সভার্সটা কি দিয়ে, তোমার মিডিয়াল আর্টিকুলার পার্ট অফ দি টিউবারকল দিয়ে, ঠিক আছে, গেল। তো এইগুলো জয়েন্টের নাম কি, এগুলো হচ্ছে তোমার প্লেন সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। এই জয়েন্টগুলো কিন্তু প্লেন সাইনোভিয়াল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা তারপর ক্যাপিচুলাম, এই যে হেড অফ দি পোস্টেরিয়র এন্ড অ্যাটাচেস উইথ দি কি কোস্টাল ফ্যাসেট প্রেজেন্ট ইন দি সেন্ট্রাম অফ বডি অফ দি থোরাসিক ভার্টিব্রা। দেখো যা যা বলছি ওগুলো এখন দেখো। আবার টিউবারকল অ্যাটাচেস উইথ দি ট্রান্সভার্স প্রসেস অফ দি তোমার ভার্টিব্রাল আর্চ, ঠিক আছে। আর্চ মানে তো আশা করি জানো এতদিনে যে ভার্টিব্রাকে দুইটা পার্টে ভাগ করা হয়, ঠিক আছে। নরমালি ভার্টিব্রাকে কি করা হয়, দুইটা পার্টে ভাগ করা হয়। আচ্ছা তো ভার্টিব্রার মধ্যে যে দুইটা পার্টটা আছে, এখন এই দুইটা পার্টের মধ্যে তোমার এই যে ভার্টিব্রাগুলো আছে আমি নিয়ে আসছি, থোরাসিক ভার্টিব্রা নিয়ে আসছি। এই দেখো এই যে থোরাসিক ভার্টিব্রাগুলো আছে, দেখো থোরাসিক ভার্টিব্রা, এই থোরাসিক ভার্টিব্রা নরমালি এই পার্টটাকে কি বলা হয়, আমরা জানি যে এই পার্টটাকে বলা হয় বডি, আর এই পার্টটাকে বলা হয় ভার্টিব্রাল আর্চ, ঠিক আছে। এই পার্টটাকে তাহলে বডি ছাড়া বা সেন্ট্রাম ছাড়া বাকি পার্টগুলোকে বলা হয় কি তোমার ভার্টিব্রাল আর্চ। এখন এই ভার্টিব্রাল আর্চের মধ্যে তোমার কি আছে দেখো, এই যে এগুলোকে বলা হয় নচ, ঠিক আছে। তারপর এই হচ্ছে তোমার ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে কি স্পাইনাস প্রসেস। আরেকটা প্রসেস আছে এখানে, টোটাল 3 ধরনের প্রসেসই মেইন। তোমার একটা হচ্ছে স্পাইনাস প্রসেস, একটা হচ্ছে তোমার, দুইটা হচ্ছে তোমার ট্রান্সভার্স প্রসেস, তারপর দুইটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক আছে। আর তোমার এখানে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের পরে নচ তো আছেই। এই তিনটা প্রসেস হচ্ছে মেইনলি মনে রাখতে হয় আর কি। আর এখানে হচ্ছে তোমার ফ্যাসেটগুলো দিয়ে আমরা নরমালি কি করবো, চিনতে পারবো, ঠিক আছে। ফ্যাসেটগুলো দিয়ে হচ্ছে আমরা তোমার এই ভার্টিব্রাগুলোকে চিনতে পারবো, ঠিক আছে। তো এই গেল এখান থেকে কথা। আচ্ছা এরপরে আসো তোমার, সো দ্য পোস্টেরিয়র এন্ড কনসিস্ট অফ এ কি হেড, নেক আর টিউবারকল। তাহলে হেড আর টিউবারকল সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করে ফেলছি। এরপর হচ্ছে তোমার নেক নিয়ে আমরা একটু হালকা আলোচনা করব, যে নেক পার্টটা আছে নরমালি এই নেক পার্টটা নিয়ে আমরা একটু পরে এখন আলোচনা করব। এই দেখো
এবার হচ্ছে হেড হচ্ছে সামওয়াট এক্সপ্যান্ডেড থাকে, হেডটা একটু এক্সপ্যান্ডেড আমরা পড়ছি। হেডের প্রেজেন্ট থাকে দুইটা আর্টিকুলার ফ্যাসেট, এটাও আমরা পড়েছি, যেটা হচ্ছে সেপারেট থাকে কি দিয়ে, একটা রিজ বা ক্রেস্ট দিয়ে, এবং ক্রেস্টটা হচ্ছে কিন্তু ইন্টারভার্টিবল রিজ বা আইবিডির সাথে রেডিয়াল লিগামেন্টে অ্যাটাচ থাকে, এটাও আমরা পড়ে ফেলছি। তারপর হচ্ছে তোমার লার্জার ইনফেরিয়র ফ্যাসেটটা কোথায় অ্যাটাচ থাকে, এই যে সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট অফ ইটস ওন ভার্টিব্রা, বা যেটাকে বলা হয় কারেসপন্ডিং ভার্টিব্রা, আমরা সোজা ভাষায় লিখছি জন্য কি ওন ভার্টিব্রা, মানে হচ্ছে তোমার একেবারে সেম নাম্বার ভার্টিব্রার সাথে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট অ্যাটাচ থাকে। আর যে স্মলার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা আছে ওটা কোথায় অ্যাটাচ থাকে, এই যে ইনফেরিয়র তোমার কোস্টাল ফ্যাসেট অফ ইটস সুপিরিয়র ভার্টিব্রা, দেখছো, মানে উপরের ভার্টিব্রার ইনফেরিয়র কোস্টাল ফ্যাসেটের সাথে লেগে থাকে। তাহলে কিন্তু আমরা এখানে এগুলো পড়াই ফেলছি অলরেডি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ক্রেস্টটা অ্যাটাচ থাকে কি, এই যে ইন্টারভার্টিবল ডিস্কের সাথে কিভাবে, ভার্টিব্রা থ্রু রেডিয়ান লিগামেন্ট বা রেডিয়েট লিগামেন্ট, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার এখানে পড়া শেষ। এরপরে আমরা আগাই। এরপরে হচ্ছে তোমার টিপিক্যাল রিপ সম্পর্কে এবার নেক সম্পর্কে দিচ্ছে। নেক কি, নেক ইজ একটা শর্ট ফ্ল্যাট রিজিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট কি তোমার হেডটাকে আর বডিটাকে আলাদা করে রাখছে একটা নেক, ঠিক আছে। অথবা বলতে পারো হেড আর টিউবারকলের মাঝামাঝি থাকে একটা নেক। এখন নেক হচ্ছে কি, এই যে সেপারেট ফ্রম দি হেড ফ্রম দি টিউবারকল, দেখছো, ইট লাইজ ইন ফ্রন্ট অফ দি ট্রান্সভার্স প্রসেস। তাহলে এটা এমন ভাবে থাকে, তাহলে তোমরা নিজেরাই চিন্তা করতে পারবা, যখন টিউবারকলটা ট্রান্সভার্স প্রসেসের সাথে অ্যাটাচ থাকে আর ক্যাপিচুলামটা তোমার কি কোস্টাল ফ্যাসেটের সাথে অ্যাটাচ থাকে, তখন কি হয়, এমন একটা অবস্থা হয়ে যায় যে ট্রান্সভার্স প্রসেসের সামনে থাকে কি এই নেক পার্টটা, ঠিক আছে। এটা যখন অ্যাটাচমেন্ট গুলো দেখবা ছবিতে তখনই বুঝতে পারবা। এটা নেকের মধ্যে কি আছে, দুইটা সারফেস আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্মুথ সারফেস আর পোস্টেরিয়র রাফ। এখন কথা হচ্ছে এই যে অ্যান্টেরিয়র স্মুথ সারফেসটা আছে, ঠিক আছে, নেকের ক্ষেত্রে অ্যান্টেরিয়র স্মুথ সারফেস আর পোস্টেরিয়র রাফ সারফেস আছে, ঠিক আছে। স্মুথ সারফেস থাকলে বুঝবা যে এখানে কোনো ধরনের অ্যাটাচমেন্ট নাই, আর পোস্টেরিয়র যখন রাফ সারফেস থাকে, রাফ সারফেস থাকলেই বুঝবা যে কোনো অ্যাটাচমেন্ট আছে, হয়তো বা মাসল অথবা লিগামেন্ট। এই জন্য তোমার পোস্টেরিয়র রাফ সারফেসে নরমালি কি মাসল অথবা লিগামেন্ট অথবা কোনোভাবে অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাটাচমেন্ট এই যে ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট কিন্তু লেগে থাকে হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস। তাহলে পোস্টেরিয়র সারফেসে কোনটা লাগে, ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। আমরা একটু আগে পড়ছি টিউবারকুলার ল্যাটারাল পার্টটাতে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট লাগে, আর নেকের পোস্টেরিয়র সারফেসে লাগে কোনটা, ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট তাহলে মানে কি, আমরা একটু আগে পড়ছি কস্টো মানে রিব আর ট্রান্সভার্স মানে ট্রান্সভার্স প্রসেস। তাহলে এই রিবের সাথে ট্রান্সভার্স প্রসেসকে আটকে রাখার জন্য তোমার এই যে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, আরেকটা পাবো সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। ওটা কোথায় পাবো, ওটা পাবো নেকের আপার বর্ডারে, ঠিক আছে, নেকের আপার বর্ডারে, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে টু বর্ডার আছে, সারফেস তো আমাদের শেষ, এরপর আছে টু বর্ডার। টু বর্ডারের ক্ষেত্রে আপার বর্ডার হচ্ছে নরমালি শার্প থাকে, ঠিক আছে, উইচ ইজ কল্ড ক্রেস্ট। আপার বর্ডারটাকে কি বলা হয়, এখানেও কিন্তু এটাকে ক্রেস্ট বলা হয়ে থাকে, এবং এটা হচ্ছে নেকের ক্রেস্ট উইচ কানেক্টস উইথ এই যে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে নেকের ক্রেস্টে বা হচ্ছে আপার বর্ডারে থাকে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, পোস্টেরিয়র সারফেস এখানে থাকে ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, আর টিউবারকুলার ল্যাটারাল পার্টে থেকে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, ঠিক আছে। এই তিনটা লিগামেন্ট দিয়ে কিন্তু একটা রিবকে তোমার ট্রান্সভার্স প্রসেস ধরে রাখে। তাহলে চিন্তাই করতে পারতেছো যে এখানে কত মানে কত কানেকশনের মাধ্যমে আসলে আমরা মানে আমাদের রিবটা আসলে আটকে আছে, ঠিক আছে। আচ্ছা, আর লোয়ার বর্ডার হচ্ছে নরমালি কি থাকে, রাউন্ডেড থাকে অথবা ব্লান্ট থাকে, ঠিক আছে। লোয়ার বর্ডার তেমন কোনো অ্যাটাচমেন্ট নাই, এটা হচ্ছে নরমালি রাউন্ডেড থাকে অথবা কি থাকে, ব্লান্ট থাকে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের এখান থেকে রিবসের নেক, হেড, টিউবারকল নিয়ে বিস্তর আলোচনা, বা যতটুকু আলোচনা তোমাদের জন্য দরকার ততটুকু আলোচনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি কি টিউবারকল প্রজেক্টস এই যে পোস্টেরিয়রলি ফ্রম দি জাংশন অফ দি কি এই যে নেক এন্ড শ্যাফট। এবার হচ্ছে টিউবারকলটা কই থেকে আসবে, ওই যে নেক আর শ্যাফটের মাঝখান থেকে, তাহলে টিউবারকলটা বেরোলো। আচ্ছা, এবার টিউবারকুলার মধ্যে আবার দুইটা পার্ট থাকে, এই যে মিডিয়াল আর্টিকুলার পার্ট হচ্ছে কি থাকে, এই যে ওভাল ফসেট থাকে এখানে একটা, এটা হচ্ছে তোমার কি কানেকশন উইথ দি তোমার কারেসপন্ডিং ফ্যাসেট প্রেজেন্ট ইন দি ট্রান্সভার্স প্রসেস, যেটা আমি তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি, ট্রান্সভার্স প্রসেস অফ দি অ্যাসোসিয়েটেড ভার্টিব্রা শেষ। আর ল্যাটারাল এই যে নন আর্টিকুলার পার্ট কি থাকে, এই যে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে এটাও কিন্তু বলা শেষ। তাহলে কিন্তু এগুলো তোমাদেরকে আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্লোলি বলতে বলছে, আচ্ছা ঠিক আছে, স্লোলি। আচ্ছা, আমরা একটা ওভারভিউ দিব যদিও। আচ্ছা, এখানে দেখো তো মিডিয়াল আর্টিকুলার পার্টের কথা বলছি আমরা। মিডিয়াল আর্টিকুলার পার্টের ক্ষেত্রে একটা ওভাল ফ্যাসেট থাকে, যেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের সাথে নরমালি কি থাকে, অ্যাটাচ থাকে, এটা আমরা বলে ফেলছি। আর ল্যাটারাল যে আর্টিকুলার মানে আর্টিকুলার পার্টের যে ল্যাটারাল পার্টটা থাকে, ঠিক আছে, মানে টিউবারকুলার, এই ল্যাটারাল পার্টটা হচ্ছে এটাকে বলা হয় ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। এখানে নরমালি একটা লিগামেন্ট লেগে থাকে, যেটার নাম হচ্ছে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, ঠিক আছে। আচ্ছা, একটু গেল। এরপর দেখো শ্যাফট অফ দি রিব হচ্ছে থিন অ্যান্ড ফ্ল্যাট। এবার হচ্ছে আমরা শ্যাফট নিয়ে আলোচনা করব, যেটাকে নরমালি কি বলা হয়, বডি। তো আমরা জানি ফ্ল্যাট বোন এটাকে বলা হয় মেনলি শ্যাফটের এই ফ্ল্যাটেনিং এর জন্যই, ঠিক আছে। তো শ্যাফটটা হচ্ছে কি ফ্ল্যাট এবং কি এটা থিন, ঠিক আছে, অনেক বেশি থিন। তো দেখো এই যে শ্যাফট অফ দি রিব, এটা হচ্ছে নরমালি থিন থাকে এবং কি ফ্ল্যাট থাকে। এটা হচ্ছে প্রেজেন্ট করে কয়টা, দুইটা বর্ডার, একটা হচ্ছে তোমার সুপিরিয়র বর্ডার আর একটা হচ্ছে তোমার ইনফেরিয়র বর্ডার, ঠিক আছে। তো এটা কিভাবে চিনবা, দেখো সুপিরিয়র বর্ডারটা হচ্ছে একটু রাউন্ডেড বা ব্লান্ট থাকে, ঠিক আছে, আর ইনফেরিয়র বর্ডারটা অনেক বেশি কি ধারালো থাকে, বুঝছো। এটা দেখলে ধরলেই তোমরা বুঝতে পারবা যে ইনফেরিয়র বর্ডারটা একটু ধারালো, ঠিক আছে, শার্প, আর আপার বর্ডারটা হচ্ছে কি থাকে, রাউন্ডেড থাকে, ঠিক আছে।
আচ্ছা, তারপর হচ্ছে দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে আউটার সারফেস, ইনার সারফেস। তো দেখো এখানে কিন্তু দুইটা সারফেস আছে, একটা হচ্ছে আউটার কনভেক্স সারফেস আর ইনার কিন্তু কনকেভ সারফেস, বুঝতেই পারতেছো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকে, ওটা অলরেডি আমরা বলছি যে একটা টুইস্ট থাকে অ্যারাউন্ড দি লংগিটিউডাল এক্সিস। তো এই যে দেখো শ্যাফট বেন্ডস জাস্ট ল্যাটারালি টু দি টিউবারকল, ঠিক আছে? টিউবারকলের ল্যাটারালি, এই যে আমরা বলছি টিউবারকলের ল্যাটারালি কিন্তু একটা বাঁক নিছে, হচ্ছে একটা অ্যাঙ্গেল নিছে, টুইস্ট নিছে, যেটার কারণে কিন্তু আলটিমেটলি এখানে একটা কি টুইস্টেড ইলংগেটেড শেপ তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে জেন্টাল টুইস্ট অ্যারাউন্ড ইটস লংগিটিউডাল এক্সিসের জন্য আলটিমেটলি কি এক্সটার্নাল সারফেস অফ দি অ্যান্টেরিয়র পার্ট অফ দি শ্যাফট এবং পোস্টেরিয়র এন্ড থেকে রিমেন কি থাকে একটা ডিফারেন্ট লেভেল, মানে এই যে টুইস্টার জন্যই লংগিটিউডাল এক্সিসের টুইস্টার জন্য আমরা কি থাকি দেখি যে অ্যান্টেরিয়র এন্ডটা আর পোস্টেরিয়র এন্ডটা কি থাকে ডিফারেন্ট লেভেলে থাকে, অথবা অ্যান্টেরিয়র এন্ডটা একটু নিচে থাকে, ঠিক আছে? এটা তো আমরা অলরেডি বলেই ফেলছি ক্লাসের শুরুতে, ঠিক আছে? আচ্ছা, এখন যারা জয়েন করতেছো বলতেছো যে ভাই ইয়া করতেছি না, আমি তো ফার্স্টেই বলছিলাম যে এগুলো সিকোয়েন্সিয়াল, এগুলো যদি ফার্স্টের স্লাইডগুলো মিস করে যাও তাহলে আর মানে এখন ধরাটা কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাও দেখো যতটুক কভার করতে পারতেছো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই টিপিক্যাল রিবের ক্ষেত্রে তোমার সুপিরিয়র বর্ডার, এই যে দেখো সুপিরিয়র বর্ডারটাকে এই যে দেখো স্মুথ, ব্লান্ট অ্যান্ড রাউন্ডেড, যেটা আমি বলছি অলরেডি মাত্র। তারপর যে দুইটা লিপ থাকে, এবার আসো আপার বর্ডারে তোমার কয়টা লিপ থাকে? দুইটা লিপ থাকে, ঠিক আছে? এই লিপগুলোই এখন তোমার অ্যাটাচমেন্ট দিবে কিসের? ইন্টারকোস্টাল মাসেলের, ঠিক আছে? যেটা আমরা ক্লাসের শুরুতে বলছিলাম, ইন্টারকোস্টাল মাসেল অ্যান্ড ডায়াফ্রাম আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দি রেসপিরেটরি মুভমেন্টস অফ দি চেস্ট অথবা থোরাক্স। এখন এই যে সুপিরিয়র বর্ডারটা আছে বা আপার বর্ডার যেটা আছে, এটা হচ্ছে স্মুথ থাকে, এখানে নর্মালি দুইটা লিপ থাকে। আচ্ছা, লিপ মানে কি? মেইনলি মনে রাখবো যে মানে মাসেলকে জায়গা দেওয়ার জন্য দুইটা মানে জায়গা আর কি, দুইটা স্পেস, ঠিক আছে? তো এই যে আপার বর্ডারকে আমরা এইভাবে আঁকতে পারি, ঠিক আছে? আপার বর্ডার এভাবে আঁকলে এখানে হচ্ছে নর্মালি কি থাকে? দুইটা লিপস থাকে, ঠিক আছে? এই যে আউটার লিপ আর একটা হচ্ছে কি ইনার লিপ। এখন এই আউটার লিপ আর ইনার লিপের মধ্যে কাহিনী আছে। কি কাহিনী? তোমার আউটার লিপের মধ্যে দুইটা একটা মাসেল অ্যাটাচ থাকে, যেটার নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। মনে রাখবা ইন্টারকোস্টাল মাসেল মেইনলি তিনটা মনে রাখতে হবে, ঠিক আছে? মেইন তিনটা। একটা হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, আরেকটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আরেকটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি, ঠিক আছে? তাহলে এই তিনটা মাসেলের নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলার তোমার অরিজিন, ইনসারশন এগুলো পরেই পড়বা। আপাতত মনে রাখতে হবে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, তারপর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর ইন্টারকোস্টালিস ইন্টিমি, এই তিনটা মাসলের নাম মনে রাখতেই হবে, ঠিক আছে? তো এই যে সুপিরিয়র আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার আছে, এই সুপিরিয়র বর্ডারে দুইটা লিপ থাকে, যেখানে হচ্ছে দুইটা মাসল অ্যাটাচ থাকে, ঠিক আছে? তো এখানে যে দুইটা লিপের যে আউটার লিপটা আছে, এই যে আউটার লিপের মধ্যে একটা মাসল যেটার নাম হচ্ছে কি আমরা পড়ছি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা আউটার লিপের দিকে থাকে, ঠিক আছে? রিবের সুপিরিয়র বর্ডারে। আর ইনার লিপের দিকে কোনটা থাকে? তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর ইন্টারকোস্টালিস ইন্টিমি, যে দুইটা মাসল বাকি থাকে ওই দুইটা মাসল হচ্ছে তোমার কি ইনার লিপে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে সুপিরিয়র বর্ডারে যে আউটার লিপ বা বাইরের দিকে লিপটা আছে, কনভেক্স পার্টের যে লিপটা আছে, ওই লিপের মধ্যে থাকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, আর কনকেভ পার্টের যে লিপটা আছে ইনার লিপ, এই ইনার লিপের মধ্যে থাকে দুইটা মাসল, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর একটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি, ঠিক আছে? এই তারপর হচ্ছে এখানে লোয়ার বর্ডার, এখানে হচ্ছে তোমার ইনফেরিয়র বর্ডার যেটা আছে এটা হচ্ছে শার্প, আগেই বলছিলাম। এবং ইনফেরিয়র বর্ডারে একটা মাসল অ্যাটাচ থাকে যেটার নাম হচ্ছে কি তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এখন এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা আছে, এটা হচ্ছে এই যে আমরা পড়ছিলাম যে সুপিরিয়র বর্ডারের আউটার লিপে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল থাকে। মেইনলি দেখো একটা রিবের সুপিরিয়র বর্ডারে কি আছে? একটা আউটার লিপে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আছে। ধরো উপরের রিবের যে ইনফেরিয়র বর্ডার আছে, এখানে কিন্তু এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আছে। তার মানে বুঝতেই পারতেছো যে এখান থেকে কিন্তু এখান পর্যন্ত ওরা কি অ্যাটাচ করে রাখে, ঠিক আছে? তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের অ্যাটাচমেন্টটা বুঝতে পারতেছো যে একটা রিবের আউটার লিপ থেকে কিন্তু আরেকটা রিবের ইনফেরিয়র বর্ডার পর্যন্ত কিন্তু এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের অ্যাটাচমেন্টটা থাকে, ঠিক আছে? অরিজিন ইনসারশন পরে বুঝতে পারবা। আপাতত একটু জেনে রাখো যে এদের অ্যাটাচমেন্টটা কটুক থেকে কটুক পর্যন্ত কি থাকে? বিস্তৃত থাকে বা এক্সটেন্ডেড থাকে, ঠিক আছে? আচ্ছা, আর ইনার লিপে থাকে আমরা পড়ছি ইন্টারকোস্টালিস ইন্টিমি আর ইন্টারনাল ইন্টারকোস্টাল গেল। এবার আউটার সারফেস আমরা অলরেডি পড়ছি যে কনভেক্স আউটার থাকে, মানে একটা রিবের আউটার সারফেসটা কনভেক্স থাকে বাইরের দিকে, এটা পড়ে ফেলছি। আর ইনার সারফেস যেটা আছে এটা নর্মালি কি থাকে? কনকেভ ইনওয়ার্ড, অর্থাৎ ইনের মানে ভিতরের দিকে কি থাকে? কনকেভ থাকে, এটা তো অলরেডি বলে ফেলছি। এখন তোমার একটা জিনিস আসতে পারে যে সাইড ডিটারমিনেশন কিভাবে করবা, একটা রিব কিভাবে চিনবা, তুমি একটা রিবকে কিভাবে চিনবা যে এটা কোন পাশে কোন পাশের রিব বা কোনটা কোন পাশে ধরবো, এগুলো আমি কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে ফার্স্ট অফ অল তো তুমি অ্যান্টেরিয়র এন্ড আর পোস্টেরিয়র এন্ডকে তুমি আলাদা করে ফেলবা, তাই তো? ফার্স্ট অফ অল কি করবা? অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ডকে আলাদা করে ফেলবা। তুমি তো আর এভাবে ধরবা না, তাই না? ফার্স্টে ধরবা এভাবে। অ্যান্টেরিয়র এন্ডে একটা ওভাল শেপ কি আছে আমরা বলে ফেলছি, ডিপ্রেশন আছে, ফ্যাসেট আছে, যেটা হচ্ছে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে স্টার্নামের সাথে অ্যাটাচ থাকে বলে ফেলছি। তাহলে অ্যান্টেরিয়র এন্ড তুমি বুঝে গেলা। এরপর যে পোস্টেরিয়র এন্ড আছে এটাও তুমি বুঝে যাবা কিভাবে? তোমার এখানে টিউবারকল আছে, নেক আছে, হেড আছে, টুইস্ট আছে, অনেক কিছু দিয়ে বোঝা যায়। তাহলে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড নিয়ে কোনো ঘাপলা থাকার কথা না। এরপরে কিভাবে চিনবা? আচ্ছা,
এখন বলতে পারো ভাই এটা কি বামের নাকি ডানের, আমি বুঝবো কিভাবে? তো আমি অলরেডি বলে ফেলছি যে এক্সট্রা, এখন আমরা যখন অ্যান্টিরিয়র পোস্টেরিয়র আলাদা করে ফেলবো তখন কিভাবে বুঝবো? আমরা বলছিলাম যে আউটার পার্ট থাকে কি কনভেক্স, ইনওয়ার্ড পার্ট থেকে কনকেভ, তাও কিন্তু তুমি আলাদা করতে পারবে না। এখানেও তো আউটার পার্ট কনভেক্স, ইনার পার্ট কনকেভ। এখন ভাই বলতে কোন পাশে এটা তো জানি না। আচ্ছা, এরপর আসো কোন পাশে। কোন পাশে কিভাবে বলবো? দেখো, সুপিরিয়র বর্ডারটা আমরা কি বলছিলাম? স্মুথ বলছিলাম। আর ইনফিরিয়র বর্ডারটা কি বলছিলাম? তোমার রাফ বলছিলাম, বা যেটাকে বলা হয় শার্প বলছিলাম। তাহলে সুপিরিয়র বর্ডারটা কিন্তু কি থাকে? তোমার স্মুথ, এবং ইনফিরিয়র বর্ডারটাতে কি থাকে? তোমার শার্প। তাহলে দেখো, অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড তুমি বুঝে গেছো, তার মানে তুমি ধরে ফেলতে পারবা। উল্টা ধরার কোনো চান্স নাই। উল্টা মানে হচ্ছে তোমার এভাবে ধরার কোনো চান্স নাই, এভাবে ধরবা। তারপরে আউটওয়ার্ড কনভেক্স, ইনওয়ার্ড কনকেভ, এটাও তুমি ঠিক করে ফেলছো। আচ্ছা, এটা দিয়ে অনেক কিছু বোঝা যায় না। তবে উপর নিচ কিভাবে ঠিক করবো ভাই? উপর নিচে ওই যে সুপিরিয়র বর্ডারটা কি থাকবে? তাহলে স্মুথ, আর ইনফিরিয়র বর্ডারটা শার্প, তাহলে উপর নিচে ঠিক হয়ে গেল। তাও যদি তোমার সমস্যা লাগে, তাহলে তুমি একটা জিনিস দেখবা যে এই ইনফিরিয়র বর্ডারের কাছাকাছি, অর্থাৎ নিচের দিকে প্রত্যেকটা টিপিক্যাল রিবের একটা গ্রুভ থাকে। কি থাকে? একটা গ্রুভ। ঠিক আছে, দেখবো যে একটু ডিপ্রেসড হয়ে আছে এই জায়গাটা ইনফিরিয়র বর্ডারের দিকে। তখন তুমি বুঝতে পারবা ও এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এখানে একটা ডিপ্রেশন আছে যেটার নাম হচ্ছে কোস্টাল গ্রুভ। এই কোস্টাল গ্রুভের যে অ্যাটাচমেন্টগুলো আছে ভাই, এগুলো কিন্তু মানে একেবারে ভাইভাতে টপ নচ, মানে ধরতেই হবে, মানে ধরবেই। ঠিক আছে, এবং রিটেনের ক্ষেত্রেও, তারপর অস্পির ক্ষেত্রেও কিন্তু এগুলো আসবেই। ঠিক আছে, আমি একেবারে যা যা দরকার সেগুলোই নিয়ে আসছি। সো এখানে আসলে কোনোটাই বাদ দেওয়ার চান্স নেই, একটু ভালো মতো দেখবা। আচ্ছা, এরপরে এই যে কোস্টাল গ্রুভ দেখছো, কোস্টাল গ্রুভ চলে আসছে, এই যে ইম্পর্টেন্ট ইনফিরিয়র বর্ডারের কাছে থাকে গ্রুভটা। অ্যালং দি ইনফিরিয়র মার্জিন অফ দি ইনার সার্ফেস অফ দি শাফট অফ দি রিব, এই গ্রুভটার নাম হচ্ছে কোস্টাল গ্রুভ, অলরেডি বলছি। এখন কন্টেন্ট অফ দি কোস্টাল গ্রুভ, এটা কিন্তু আসেই, অস্পি বলো, রিটেন বলো, ভাইবা বলো, ধরবেই। এখন দেখো, কন্টেন্ট আর অ্যাটাচমেন্ট দুইটাকে আলাদা করতে হবে। কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হচ্ছে এইখান দিয়ে, এই কোস্টাল গ্রুভের এখান দিয়ে কিন্তু কি করছে? পাস করে গেছে। ঠিক আছে, কোস্টাল গ্রুভের এদিক দিয়ে পাস করে গেছে, পুরোপুরি অ্যাটাচ নাই, কিন্তু কোস্টাল গ্রুভের এদিক দিয়ে পাস করছে দেখে মানে কন্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে, এরা কি এই রিপটা হচ্ছে এই কন্টেন্টগুলো কি করছে? কভার করে রাখছে। এমন কি কি আছে এই রিলেশন মনে রাখার জন্য একটা সূত্র আছে, যেটা হচ্ছে ভ্যান। ঠিক আছে, ভ্যান গাড়ি যেমন ভ্যান, তো ভ্যান দিয়ে ভি দিয়ে হবে ভেইন। শুধু মনে রাখতে হবে এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। ঠিক আছে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, তাহলে কন্টেন্ট একটা পেয়ে গেলাম। 2 নাম্বার হচ্ছে এ দিয়ে হচ্ছে আর্টারি। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখতে হবে VAN। এটা কিন্তু আবার তুমি নেভ লিখলে হবে না, VAN এভাবে লিখতে হবে। মানে শুরুতে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, তারপর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তারপর হচ্ছে একটা ইন্টারকোস্টাল নার্ভ। তোমার এভাবেই লিখতে হবে, এই জন্য এইভাবেই মনে রাখতে হবে ভ্যান। ঠিক আছে, তাহলে কোস্টাল গ্রুপের যে কন্টেন্ট, এটা আমরা বুঝে গেছি। অর্থাৎ এই কোস্টাল গ্রুপটা এই কন্টেন্টগুলোকে কি করে রাখে? কভার আপ করে রাখে। আচ্ছা, এরপরে আমরা পড়বো অ্যাটাচমেন্ট। ঠিক আছে, অ্যাটাচমেন্ট কি জিনিস? অর্থাৎ এই কোস্টাল গ্রুপের মধ্যে লেগে আছে বা হচ্ছে অ্যাটাচড হয়ে আছে। এমন কি কি আছে? তোমার কোস্টাল গ্রুপের যে ফ্লোরটা আছে, ঠিক আছে, ফ্লোরটা আছে, এই ফ্লোরের মধ্যে কি থাকে? তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল থাকে। ফ্লোর মানে কি? যে গ্রুপের ডিপ্রেশনটা আছে, এই ডিপ্রেশনের মধ্যে পড়ে থাকে বা অ্যাটাচড হয়ে থাকে কোনটা? তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এটা আমরা বুঝে গেলাম। এরপরে তোমার আপার লিপ, এই যে দেখো গ্রুপের মধ্যে ডিপ্রেশনে আপার লিপ আছে একটা, লোয়ার লিপ আছে একটা। আপার লিপের মধ্যে কোনটা থাকে? আপার লিপে থাকবে হচ্ছে তোমার ইন্টারকোস্টালিস ইন্টিমি মাসল, আর লোয়ার লিপে থাকবে হচ্ছে তোমার কি? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, যেটা আমরা অলরেডি পড়ছি যে ইনফিরিয়র বর্ডারে লোয়ার লিপে বা ইনফিরিয়র বর্ডারে অ্যাটাচ থাকে কি? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। আগে ছবি দেখাইছি। তাহলে লোয়ার লিপ আমরা এমনি পারি, লোয়ার লিপের অ্যাটাচমেন্ট আমরা এমনি জানি যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, একটা মাসল গেছে। তাহলে ফ্লোর আর আপার লিপের এই দুটো জিনিস মনে রাখতে হবে। ফ্লোরটা অলরেডি বলে দিছি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, তার আপার লিপ হবে ইন্টারকোস্টালিস ইন্টিমি। এই 3টা মাসলের মধ্যে যেটা বাকি থাকবে সেটাই আপার লিপ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে কন্টেন্ট, আপার লিপ হচ্ছে কি? ইন্টারকোস্টাল ইন্টিমি, লোয়ার লিপ হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আর ফ্লোর হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে তোমার কোস্টাল গ্রুপ। অ্যাটাচমেন্ট, রিলেশন দুটোই খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য, অস্পির জন্য, এবং রিটেনেও আসে। রিটেনে বিশেষ করে কন্টেন্টটা দেয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার সাইড ডিটারমিনেশন অলরেডি কিন্তু আমি তোমাকে বলে ফেলছি সাইড ডিটারমিনেশন কিভাবে করে। এই যে অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড হেল্প নিবা, অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ডকে তুমি আলাদা করবা আগে। ঠিক আছে, তারপর কি? আউটার এন্ড ইনার সার্ফেসকে আলাদা করবা, দেখছো। তারপর সিকোয়েন্সিয়াল আগাবা, আপার এন্ড লোয়ার বর্ডারকে আলাদা করবা, তাহলে বুঝে যাবা মোটামুটি শেষ। কোস্টাল গ্রুপ তাও না বুঝলে, এই যে কোস্টাল গ্রুপের হেল্প নিবা। ঠিক আছে, আর লাস্টলি পোস্টেরিয়র এন্ড যেটা আছে, এটা কি থাকবে? আমরা অলরেডি বলছি পোস্টেরিয়র এন্ডটা কি থাকবে? হায়ার থাকে, কারণ কি? টুইস্ট অ্যালং দি লংগিটিউডিনাল এক্সিস। তাহলে পোস্টেরিয়র এন্ডটা হায়ার থাকবে অ্যান্টেরিয়র এন্ড থেকে, এবং পোস্টেরিয়র এন্ড থেকে অ্যান্টেরিয়র এন্ড একটু ডানে থাকবে। ঠিক আছে, তাহলে কিভাবে লেখে? যে হায়ার এন্ড নিয়ারার। তাহলে পোস্টেরিয়র এন্ডটা কি থাকবে? তোমার থোরাসিক ভার্টিব্রার নিয়ারার থাকবে, অথবা মিডিয়ান প্লেনের নিয়ারার থাকবে, কারণ অ্যান্টেরিয়র এন্ডটা একটু দূরে সরানো থাকবে বা ডানের দিকে থাকবে। ঠিক আছে, ডানের দিকে থাকবে। ঠিক আছে, কারণ এখানে কোস্টাল কার্টিলেজ অ্যাটাচড হবে, তারপর গিয়ে স্টার্নামের সাথে অ্যাটাচড হবে। তাহলে এই জন্য পোস্টেরিয়র এন্ডটা নিয়ারার টু দি কি? তোমার থোরাসিক ভার্টিব্রা, অথবা পোস্টেরিয়র এন্ডটা নিয়ারার টু দি মিডিয়ান প্লেন। অর্থাৎ মিডিয়ান প্লেন তো অলরেডি ভাত ভাই পড়াইছে যে হচ্ছে মাঝখানের প্লেন অনুযায়ী এটাকে বলা হয় মিডিয়ান প্লেন, আর পাশের প্লেনগুলোকে বলা হয় ল্যাটারাল প্লেন। ঠিক আছে, তাই নিয়ার টু দ্য অ্যান্টেরিয়র এন্ড। ঠিক আছে, নিয়ার দ্যান দ্য অ্যান্টেরিয়র এন্ড শেষ।
এরপরে আমরা আসি আর কি আছে অ্যাটিপিক্যাল রিব। এবার শুরু হবে তোমার অ্যাটিপিক্যাল রিব। তাহলে এই টিপিক্যাল রিবের যত কিছু আছে, যা পড়াইতে পারছি বা যা বলতে পারছি, একটুকি এনাফ, ঠিক আছে? তোমার একেবারে রিটেন ভাইবা অস্পির জন্য একটুকি এনাফ। তাও তোমাদের এক্সট্রা কিছু যদি পড়ার ইচ্ছা থাকে বা হচ্ছে অনার্স নাম্বারের জন্য তুমি এক্সট্রা কিছু ইনফরমেশন বা হচ্ছে তোমার এক্সট্রা কিছু পড়তে পারো বা অনেক কিছু মাথায় নিতে পারো, যতটুকু তোমার ক্যাপাসিটি আছে আর কি। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা আসি এই যে এটা হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে কত ছোট একটা ফার্স্ট রিব। এটা হচ্ছে ফার্স্ট অ্যাটিপিক্যাল রিব অর্থাৎ অ্যাটিপিক্যাল ফার্স্ট রিব। দেখো এটা কত ছোট, একটু আগে কি বড় ছিল ফিফথ রিবটা, আর এটা কত ছোট, ঠিক আছে? এটা হচ্ছে শর্টেস্ট, একেবারে ছোট, ঠিক আছে? শর্টেস্ট। তারপর দেখো এটা কি ব্রড, ফার্স্ট রিব থেকে কত ব্রড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রডেস্ট এবং এটা কিন্তু অনেক স্ট্রং। ফার্স্ট রিবটা ধরলে মনে হবে যে ভেঙে যেতেছে, লোয়ার ওয়েট, ঠিক আছে? লো ওয়েট, ঠিক আছে, কিন্তু এগুলো ধরলেই বোঝা যাবে শক্ত, ঠিক আছে? স্ট্রংগেস্ট, ঠিক আছে? স্ট্রংগেস্ট। আর দেখো এটা কিন্তু কি ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। আমরা একটু আগে কি পড়ছি, একটু আগে রিক্যাপিচুলেট করো। টিপিক্যাল রিবের ক্ষেত্রে আমরা কি পড়ছি? টিপিক্যাল রিবের ক্ষেত্রে আমরা পড়ছিলাম আপার বর্ডার স্মুথ, লোয়ার বর্ডার কি তোমার শার্প, আর আউটার সারফেস কনভেক্স, ইনার সারফেস কনকেভ। দেখো এখানে কিছু আছে না? আছে আউটার সারফেস, না আছে ইনার সারফেস, আছে কি তোমার বরং আউটার বর্ডার একটা আছে, ইনার বর্ডার আছে, আপার সারফেস আছে, লোয়ার সারফেস আছে। দেখো পুরোপুরি উল্টা। সেখানে ছিল আউটার সারফেস, ইনার সারফেস, এখানে আছে আউটার বর্ডার, ইনার বর্ডার। ওখানে ছিল আপার বর্ডার, লোয়ার বর্ডার, এখানে আছে আপার সারফেস, লোয়ার সারফেস। দেখছো পুরো চেঞ্জ। অ্যাটিপিক্যাল কি, এই জন্য এগুলোকে অ্যাটিপিক্যাল বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে ফ্ল্যাটেন গেল, এখানে কিন্তু তেমন কোনো টুইস্টও নাই, অ্যাঙ্গেলও নাই, ঠিক আছে? এবং এরা হচ্ছে মোর কার্ভড, একটা শর্ট সার্ফেস এরিয়ার মধ্যে কার্ভ করছে, তো বেশি কার্ভড এরা, ঠিক আছে? অনেক বেশি কার্ভড। তাহলে এই হচ্ছে তোমার কি একেবারে অ্যাটিপিক্যাল ফিচার্স অফ দি ফার্স্ট রিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা অ্যাটিপিক্যাল রিবের ফিচার্সগুলো দেখি। এই যে শর্টেস্ট, ব্রডেস্ট, স্ট্রংগেস্ট, ফ্ল্যাটেন্ড, নো টুইস্ট, নো অ্যাঙ্গেল, মোস্ট কার্ভড অ্যান্ড নো কোস্টাল গ্রুপ। আচ্ছা, নো কোস্টাল গ্রুপ, এদের কিন্তু ইনার বর্ডারই নাই। ইনার বর্ডার থাকলে না ডিপ্রেশন থাকবে লোয়ার মার্জিনে, তারপরে না আমি কোস্টাল গ্রুপ পাবো। না আছে ইনার বর্ডার, না আছে কোস্টাল গ্রুপ, কিভাবে পাবো? বরং এখানে আছে একটা কি খোঁচার মতো একটা জায়গা, ঠিক আছে? ইনার বর্ডারে বরং একটা খোঁচা আছে, এই খোঁচাটার নাম হচ্ছে স্কেলেন টিউবারকল। একটা টিউবারকল আছে এখানে, বাচ্চা খোঁচা পার্ট আছে, এটার নাম কি স্কেলেন টিউবারকল, ঠিক আছে? এটা আমরা পড়বো অলরেডি যে এখানে একটা টিউবারকল আছে, স্কেলেন টিউবারকল ইনার বর্ডারে, যেখানে কোন মাসেল অ্যাটাচ থাকে? স্কেলেনাস অ্যান্টেরিয়র। কি মাসেল অ্যাটাচ থাকে? স্কেলেনাস অ্যান্টেরিয়র, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। আরেকটা জিনিস বলি, এই যে একটু আগে বললাম টিপিক্যাল রিবের ক্ষেত্রে তোমার ক্যাপিচুলাম বা হেডের দুইটা ফেসেট থাকে, একটা হচ্ছে ইনফিরিয়র লার্জার, সুপিরিয়র তোমার স্মলার। এখানে দেখো এই জন্যই বলছিলাম যে এই যে অ্যাটিপিক্যাল রিব বা ফার্স্ট রিব, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা মাত্র ফ্যাসেট। দেখছো ফ্যাসেট কিন্তু কয়টা? এখানে একটা। তাহলে এখানে কিন্তু দুইটা ফ্যাসেট না, এখানে কয়টা ফ্যাসেট? একটা ফ্যাসেট। এই জন্য আমি বারবার বলছিলাম ওই সময়, এটা একটু মাথায় রাখো, সামনে কাজে লাগবে। তাহলে এখানে কিন্তু ফ্যাসেট একটা, দেখছো? তো এই হচ্ছে অ্যাটিপিক্যাল ফিচার্স। তারপর দেখো অ্যাটিপিক্যাল রিবের ক্ষেত্রে এই যে পোস্টেরিয়র এন্ড যেটা আছে, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল, বুঝতেই পারতেছো, উইথ হেড কন্টেনিং অনলি ওয়ান ফ্যাসেট, ঠিক আছে? রেদার দেন টু। আর নেক হচ্ছে কি অ্যান্টেরিয়র, নেকের অ্যান্টেরিয়র রিলেশনটা কিন্তু আসে ফার্স্ট রিবের। এখানে যে নেকটা আছে, ফার্স্ট রিবের নেকের অ্যান্টেরিয়র রিলেশনটা আসে। তো এটা কিন্তু দুইভাবে আসে, বুঝছো? একটা হচ্ছে অ্যাপেক্স অফ দি লাং এর পোস্টেরিয়র রিলেশন, আর নেক অফ দি ফার্স্ট রিবের তোমার অ্যান্টেরিয়র রিলেশন, দুইটাই কিন্তু সেম। কারণ লাংস অফ দি আমরা বলছিলাম এখানে হচ্ছে মেনলি কি থাকে তোমার অ্যাপেক্স অফ দি লাংস এবং এই যে ফার্স্ট রিব, এই দুটার মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে এই রিলেশনটা, বুঝছো? এই রিলেশনটা মনে রাখার একটা উপায় আছে, এস ভ্যান, বুঝছো? এভাবে মনে রাখতে হবে শামিম ভ্যানটানে, ঠিক আছে? শামিম ভ্যানটানে এভাবে মনে রাখতে পারো। শামিম ভ্যানটানে, শামিমের এস দিয়ে হচ্ছে এস, আর ভ্যানটানের ভ্যান দিয়ে হচ্ছে, ওই যে মনে আছে একটু আগে রিলেশন পড়ছিলাম আমরা তোমার, সরি রিলেশন না মানে কন্টেন্টস পড়ছিলাম কোস্টাল গ্রুপের, ওই ভ্যান এখান থেকে দিবা, ঠিক আছে? জাস্ট হচ্ছে নামের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো তোমার এখানে হচ্ছে তোমার ভেইনটা আছে, হচ্ছে তোমার পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের সাথে একটা নতুন কথা আছে, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এটা একটু মনে রাখতে হবে। এর মধ্যে ওইটাও আর্টারি, কিন্তু এখানে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এখানে আগেরটা ছিল কি পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তাহলে এখানে চেঞ্জ হয়ে গেছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এরপর একটা ইন্টারকোস্টাল নার্ভ, ঠিকই আছে, ওই যে ফার্স্ট কথাটা এটা হচ্ছে আর ভেন্ট্রাল র্যামি। এখন নার্ভের ক্ষেত্রে অনেক তোমার কিছু মানে নার্ভের যে পার্ট আছে, মেনলি নার্ভের দুইটা র্যামি থাকে, বুঝছো? নার্ভের ক্ষেত্রে দুইটা র্যামি থাকে, একটা হচ্ছে তোমার ভেন্ট্রাল র্যামি থাকে, আর একটা হচ্ছে ডরসাল র্যামি থাকে। তো মেনলি এই ভেন্ট্রাল র্যামি আর ডরসাল র্যামি মিলে একটা বডি অফ দি নার্ভ, মেইন নার্ভটা ইন্টারকোস্টাল নার্ভটা ক্রিয়েট হয়। তো এগুলো পরে আসে বিস্তার আলোচনা, জেনারেটমি, এগুলো এখন দরকার নেই। জাস্ট মনে রাখো যে ভেন্ট্রাল র্যামি, ডরসাল র্যামি, দুইটা র্যামি থাকে। এর মধ্যে যে ভেন্ট্রাল র্যামিটা আছে ফার্স্ট থোরাসিক ইন্টারকোস্টাল নার্ভের, ওই র্যামিটা হচ্ছে তোমার কি থাকে এই অ্যাটিপিক্যাল রিবের তোমার এন্টেরিয়র রিলেশনে থাকে, বা হচ্ছে অ্যাপেক্স অফ দি লাং এর পোস্টেরিয়র রিলেশনে থাকে। আর আরেকটা কন্টেন্ট যেটা মিস দিছি সেটা হচ্ছে শামিম সিম্প্যাথেটিক চেইন। আর সিম্প্যাথেটিক চেইন কি জিনিস? সিম্প্যাথেটিক নার্ভগুলো মিলে সিম্প্যাথেটিক চেইন তৈরি করে, এটা হচ্ছে প্যারাভার্টিব্রাল থাকে। এগুলা একটু যতটুকু মনে রাখতে পারো আর কি। আচ্ছা,
তারপর হচ্ছে আর টিউবারকল অ্যান্টেরিয়র এন্ডটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল গুলোর মতোই। তো একটু পার্থক্য আছে এখানে অ্যাটিপিক্যাল রিবের ক্ষেত্রে, এই গেল আলোচনা। এরপরে হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম যে স্কেলেন টিউবারকলের কথা পড়ছিলাম, যেখানে স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসল অ্যাটাচ থাকে। এই টিউবারকলের সামনে কিন্তু কি থাকে, কন্টেন্ট থাকে, কন্টেন্টের নাম মনে রাখতে হবে। এই টিউবারকলের সামনে থাকে হচ্ছে সাবক্লেভিয়ান কি থাকে, ভেইন থাকে। কি থাকে? সাবক্লেভিয়ান ভেইন। টিউবারকলের অ্যান্টেরিয়র পার্টে থাকে সাবক্লেভিয়ান ভেইন, আর টিউবারকলের পোস্টেরিয়র দিকে কি থাকে, সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে মনে রাখতে হবে টিউবারকলের অ্যান্টেরিয়র দিকে থাকে সাবক্লেভিয়ান ভেইন, আর পোস্টেরিয়র দিকে থাকে কি, সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে টিউবারকলের তোমার স্কেলেন টিউবারকলের অ্যান্টেরিয়র এন্ডে সাপ্লিমেন্ট ভেইন আর পোস্টেরিয়র এন্ডে সাপ্লিমেন্ট আর্টারি শেষ। এবার টিউবারকলের অ্যান্টেরিয়র এন্ডে একটা মাসল এখানে কি অ্যাটাচ থাকে, ঠিক আছে, ওইটার নাম হচ্ছে সাবক্লেভিয়াস মাসল। নামের সাথে মিল আছে, সাবক্লেভিয়ান ভেইন থাকে অ্যান্টেরিয়র পার্টে, আবার সাবক্লেভিয়াস মাসল থাকে। আর এই যে স্ক্যালেন টিউবারকল পোস্টেরিয়র পার্টে, স্ক্যালেন টিউবারকলের যে পোস্টেরিয়র পার্টটা আছে, এই পোস্টেরিয়র পার্টে থাকে অলরেডি বলছি সাবক্লেভিয়ান আর্টারি। এছাড়া এখানে তোমার ব্র্যাকিয়াল প্লেক্সাস থাকে, ঠিক আছে। তো ব্র্যাকিয়াল প্লেক্সাসের একটা পার্ট থাকে। ব্র্যাকিয়াল প্লেক্সাস কি জিনিস এটা আসলে সুপিরিয়র এক্সট্রিমিটিতে গেলে পড়লে বুঝতে পারবা। এখন আপাতত একটু কি জানো যে ব্র্যাকিয়াল প্লেক্সাস হচ্ছে প্লেক্সাস অফ নার্ভস ফর কন্ট্রোলিং দি কি সুপিরিয়র এক্সট্রিমিটি, ঠিক আছে। আচ্ছা, এই গেল। আর এই যে তোমার আউটার বর্ডার আছে, রিবের আউটার বর্ডার, এই আউটার বর্ডারে একটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, এটার নাম কি, সেরেটাস অ্যান্টেরিয়র, ঠিক আছে। কি মাসল? সেরেটাস অ্যান্টেরিয়র। এই অংশ জুড়ে থাকে সেরেটাস অ্যান্টেরিয়র। তো এইগুলো মনে রাখলেই যথেষ্ট আসলে ফার্স্ট রিবের জন্য, এগুলো জিজ্ঞেস করে। তো এই যে অ্যাটিপিক্যাল ফার্স্ট রিব, এখানে শ্যাফটের মধ্যে দুইটা বর্ডার আছে, অলরেডি বলছি, ইনার আউটার বর্ডার, দুইটা সার্ফেস, আপার অ্যান্ড লোয়ার সার্ফেস বলে ফেলছি। এখন ইনার বর্ডারে একটা টিউবারকল থাকে, স্কেলেন টিউবারকল, এখানে থাকে স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসল অ্যাটাচমেন্ট, এগুলো বলে ফেলছি। তারপর তোমার হোল বর্ডার জুড়ে অ্যাটাচমেন্ট থাকে সিপসন্স ফাসা অথবা সুপ্রোপ্লিউরাল মেমব্রেন। আচ্ছা, এই জিনিসটা অলরেডি আমি তোমাকে আগেই বলছিলাম, যারা আগে ক্লাসটা একবার শুরু থেকে করতেছো জানো, সিপসন্স ফাসার কথা বলছিলাম, যে এটা হচ্ছে ফার্স্ট রিবের কি একেবারে পুরো ইনার বর্ডার জুড়ে অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইয়ার পুরো ইনার বর্ডার জুড়ে অ্যাটাচমেন্ট থাকে। তো এটা হচ্ছে নর্মালি থোরাসিক ভার্টিব্রার একেবারে তোমার কি বলবে ট্রান্সভার্স প্রসেস থেকে শুরু করে ইনার বর্ডার অফ দি ফার্স্ট রিব হয়ে তোমার হচ্ছে সামনে গিয়ে অ্যাটাচড হয়, ঠিক আছে। সিপসন্স ফাসা, যেটাকে বলা হয় সুপ্রোপ্লিউরাল মেমব্রেন। কেন? কারণ ওই যে অ্যাপেক্স অফ দি লাংয়ের প্লুরার উপর দিয়ে সুপ্রোপ্লিউরাল মেমব্রেন, সুপ্রো মানে কি উপর দিয়ে, প্লুরার উপর দিয়ে সুপ্রোপ্লিউরাল মেমব্রেন, যেটা হচ্ছে অ্যাপেক্স অফ দি লাংকে কি করে, প্রোটেক্ট করে। এটা আমরা চ্যাপ্টারের শুরুতে বলছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আউটার বর্ডার হচ্ছে কি থাকে, এই যে সেরেটাস অ্যান্টেরিয়র, ঠিক আছে। দেখছো আউটার বর্ডারে সেরেটাস অ্যান্টেরিয়র, অলরেডি বলছি আউটার বর্ডারের উপরের দিকে সেরেটাস অ্যান্টেরিয়র থাকে। এরপরে হচ্ছে লাস্ট তোমার যেটা কথা, আপার সারফেসে দুইটা গ্রুপ থাকে। এই দুইটা গ্রুপ কিসের উপরে? দুইটা গ্রুপ হচ্ছে টোটালি ওই স্কেলেন টিউবারকলের উপরে, ঠিক আছে। তাহলে ওই দুইটা গ্রুপ হচ্ছে পুরোপুরি কি স্কেলেন টিউবারকলের উপরে। এখন এই যে স্কেলেন টিউবারকল আছে, অ্যান্টেরিয়র টু দি স্কেলেন টিউবারকল দেয়ার ইজ এ কন্টেন্ট কি, তোমার সাবক্লেভিয়ান ভেইন। কি আছে তোমার? সাবক্লেভিয়ান ভেইন। তাহলে এই স্কেলেন টিউবারকলের সামনেই আছে কি, সাবক্লেভিয়ান ভেইন বলছি কিন্তু। আর অ্যান্টেরিয়র টু দ্য সাবক্লেভিয়ান ভেইন, সেখানে কি একটা মাসল অরিজিনেট করে, যেটার নাম কি বলছিলাম, সাবক্লেভিয়াস মাসল, ঠিক আছে, এট দ্য টিপ অফ দি অ্যান্টেরিয়র এন্ড। তাহলে সাবক্লেভিয়াস মাসলের কথা আমরা বলছি। এরপর আসো পোস্টেরিয়র টু দ্য স্কেলেন টিউবারকল। এবার আসো স্কেলেন টিউবারকলের কথা আমরা কি বলছিলাম, যে এখানে কি থাকে, সাবক্লেভিয়ান আর্টারি থাকে, দেখছো আর্টারি থাকে, এবং এখানে একটা পোস্টেরিয়র এরিয়াতে কি থাকে, তোমার ব্র্যাকিয়াল প্লেক্সাস থাকে, যেটা বললাম ব্র্যাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক থাকে, ঠিক আছে। তো জাস্ট মনে রাখো যে ব্র্যাকিয়াল প্লেক্সাসে একটা ট্রাঙ্ক থাকে, লোয়ার ট্রাঙ্ক মনে রাখতে পারলে খুবই ভালো। এই ব্র্যাকিয়াল প্লেক্সাস কি করে, এটা তো বললাম যে প্লেক্সাস অফ নার্ভস বা কালেকশন অফ নার্ভস ফর কন্ট্রোলিং দি সুপ্রো বা সুপ্লেক্স বা সুপিরিয়র এক্সট্রিমিটি। আচ্ছা, আর অ্যান্টেরিয়র টু দ্য টিউবারকল, এখানে একটা কি থাকে, ইনসারশন অফ এ মাসল, যেটার নাম হচ্ছে স্কেলেনাস এই যে মিডিয়াস, ঠিক আছে। তাহলে এই টিউবারকলের সামনে কি থাকে, স্কেলেনাস তোমার স্কেলেনাস মিডিয়াসের কি থাকে, একটা ইনসারশন থাকে। আচ্ছা, ইনসারশন মানে হচ্ছে যেই বনে গিয়ে মাসলটা শেষ হয় সেটাকে বলে ইনসারশন, আর যেই বন থেকে মাসল তৈরি হয় সেটাকে বলা হয় অরিজিন, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার এখানে আমরা বলছি সাবক্লেভিয়ান ভেইনের একটা মাসল অরিজিনেট করে সাবক্লেভিয়ান ভেইনের সামনে, সেটা কোনটা ছিল, তোমার সাবক্লেভিয়াস, ঠিক আছে। আর এই যে তোমার স্কেলেন টিউবারকলটা আছে, স্কেলেন টিউবারকলের আরো সামনে গিয়ে তোমার হচ্ছে এই যে একটা মাসল ইনসারশন করে, যেটার নাম হচ্ছে স্কেলেনাস মিডিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার ফার্স্ট টিবেই একটা মাসল অরিজিনেট করতেছে, যেটার নাম হচ্ছে সাবক্লেভিয়াস, আর একটা মাসল ইনসারশন করতেছে, যেটার নাম হচ্ছে স্কেলেনাস মিডিয়াস, ঠিক আছে, দেখছো। আচ্ছা, আর লোয়ার সার্ফেসটা হচ্ছে কি, লোয়ার সার্ফেস তেমন কোনো কিছু পড়ার নাই। লোয়ার সার্ফেসটা হচ্ছে জাস্ট কি, এখানে বলবা যে লোয়ার সার্ফেসটা স্মুথ, ঠিক আছে। যেখানে আমার টিপিক্যাল রিবে লোয়ার সার্ফেস বলতে কিছু ছিল না, লোয়ার বর্ডারটা ছিল শার্প। তো এই গেল হচ্ছে তোমার অ্যাটিপিক্যাল ফার্স্ট ট্রিপ। তো একটু জোরটুকু আমি পড়ালাম, মোটামুটি একটু কি তোমাদের ভাইভাতে ধরবে বা এখান থেকেই তোমার রিটেনে আসবে, এখান থেকেই তোমার যা কিছু এই রিবের মধ্যে যতটুকু একটু পড়তে পারলেই মোটামুটি তুমি কি করে যাবা, পাস করে যেতে পারবে। এবং একটু পড়লেই তোমার উপর মানে তোমার টপিক্সের উপরে, রিপস টপিক্সের উপরে ভালো মতো একটা কি আইডিয়া বা ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা, একজন বলতেছে যে এত কিছু মনে রাখবো কিভাবে, আসলে এটাও আমাদের ফার্স্টে মনে হতো। আর একটা সত্যি কথা কি, যে এখানে যা দেয়া আছে এগুলো হচ্ছে মানে একেবারে তোমার বেছে বেছে ইম্পর্টেন্ট টপিকসগুলো দেয়া, বুঝতে পারছো? মানে এগুলো পড়লে মোটামুটি তোমার পুরোপুরি টপিকটার উপরে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার মোটামুটি ধরতে গেলে একটা আইটেম বলতে পারো। তো এখন আমাদের মনে হতো যে এত কিছু কিভাবে মনে রাখবো, ভাইয়ের মনে তো থাকা পসিবল না, মানে কিভাবে কি হবে। তো আসলে এটা হচ্ছে তোমার যখন মানে একটা আইটেম বা এরকম আইটেমগুলো পড়বা বা 2-3 বার পড়বা, পড়ার পরীক্ষা মানে আইটেমের আগের দিন, তখন দেখবো যে 2-3 বার পড়লে তুমি আইটেমটা ক্লিয়ার করতে পারতেছো। আর যখন কার্ড হবে তখন তো সবগুলো আইটেম একসাথে পড়তে হবে, তখন দেখবা যে আইটেমগুলো পড়তেছো তখন মনে পড়বে আস্তে আস্তে যে ও এটা তো পড়ছিলাম, ও এটা তো পড়ছিলাম। তো এভাবে করতে করতে আসলে প্রফও দিতে হবে একেবারে সব কার্ড মিলে, তো হয়ে যায়, বুঝছো? আসলে ওই যে বলে না জানি মানুষ অভ্যাসের দাস, অভ্যাস মানে হয়ে যাবে আর কি, ঠিক আছে? এমন না যে খুব বেশি মানে ঠিক আছে, পরিশ্রম তো করতেই হবে ভালো করতে হলে। তো এই আর কি, আসলে পরিশ্রম ছাড়া উপায় নেই, এবং এটাই তোমার আস্তে আস্তে সবই মনে থাকবে। এবং আইটেমের আগে যতটুকু মনে থাকে ওটুকু আইটেম দিবা, পরে দেখবা যে কার্ডের সময় সবই মনে আসতেছে, বা হচ্ছে মানে বেসিক জিনিসপত্র মনে আছে, এবং যেটা দিয়ে পাস করা সম্ভব ইজিলি, এই আর কি। কোশ্চেন আছে, মানে ক্লাসের উপরে কোশ্চেন থাকলেও বলো, কোনো কিছু আবার বুঝতে চাইলে বলো, কোনো কিছু যদি রিভিউ লাগে বলো, বা কোনো সাজেশন লাগলে বলো, মানে এই আর কি। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। ভাইয়াকে বলে পিডিএফ মানে যেটা আছে ওটা ফরওয়ার্ড করে দিব, অথবা কমেন্টও দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে তোমাদের কোনো সবাই বুঝছো, এক তো সবাই সবকিছু বুঝছো, আর না হলে কিছুই বুঝো নাই। এখন কি ধরে নিলাম যে সবাই বুঝছো, আর না বুঝলে গ্রুপে বইলো, যতটুকু পারি বুঝাতে ট্রাই করবো। এই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকো, আর কোনো হেল্প লাগলে জানাও।